আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। অভ্যাস কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমাদের আজকের ক্লাসটা তারিফ ভাইয়া নেবেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবো। আর ভাইয়া যদি কোনো প্রশ্ন কোনো কিছু জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে রেসপন্স করবা। আর কিউএনএ তে আছে অনিকা আপু, ইনশাল্লাহ আমাদের অনিকা আপুকে চিনো, এবং যদি কোনো প্রশ্ন থাকে টপিক রিলেটেড সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রশ্নগুলো কিনে নিতে পারো। হয়তো কোনো অবাঞ্ছনীয় কোনো কথাবার্তা ইউটিউবে বা চ্যাট বক্সে লেখালেখি করবো না। তো উদ্ভাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা ক্লাস শেষে দেওয়ার চেষ্টা করবো। প্রশ্নগুলো তোমাদের রেসপন্স করার জন্য আমরা আছি। তো ঠিক আছে, আমরা কথা বাড়াবো না। ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? জি ভাই, শোনা যাচ্ছে। ভাই, আমরা কি শুরু করবো নাকি আরো 1-2 মিনিট ওয়েট করবো দুজন? আচ্ছা, আমরা 1-2 মিনিট ওয়েট করি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, যারা বলতেছো ব্যাচ চেঞ্জ করবা, ঠিক আছে, আমি নাম্বার দেবো, তোমরা ওই নাম্বারে একটু যোগাযোগ করবা, শোনা যায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, গুড আফটারনুন। কি অবস্থা পোলাপান, কেমন আছো সবাই? তোমাদের দিনকাল কেমন চলতেছে বলো? প্রায় 1 সপ্তাহ পর আবার তোমাদের সাথে দেখা। আহ আমাদের সাথে আছে রাইসা, আমাদের সাথে আছে জারিন, আছে আমাদের সাথে আদ্রিজা, আছে আমাদের সাথে আছে ঐক্য ইবনুল, আছে আদ্রাবা, তারপর আমার সাথে আছে তাসনিম। আদ্রিজা বলতেছো ভাইয়া আপনি কেমন আছেন? আদ্রিজা, আমার অবস্থা আসলে খুব ভালো না খুব খারাপও না, মোটামুটি মাঝে মাঝে অবস্থা। আজকে সকাল থেকে একটু অসুস্থ লাগতেছে, এই হলো আর কি অবস্থা। একটু হচ্ছে টায়ার্ড লাগতেছে, প্রচুর মাথা ঘুরাইতেছে। হঠাৎ করে কেন এমন হলো কি জানি বুঝতেছি না। এই হলো আর কি অবস্থা। তবে এখন আবার হলো একটু আগে কলেজে গেছিলাম। কলেজে থেকে আসার সময় হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো নর্মালি হয়তো বৃষ্টি হলে ওয়েট করতাম রাস্তায়। তো যখন দেখতেছি বৃষ্টি শুরু হইতেছে, রিক্সাও পাইতেছি না, কোনো রিক্সায় আসবে না। তো মাঝখানে অনেকটা রাস্তা ভিজে আসা লাগতো। তো অনেকদিন পরে বৃষ্টিতে ভিজলাম। এটা বলা যায় একটা ভালো এক্সপিরিয়েন্স বলতো, যদিও অসুস্থ, কিন্তু অনেকদিন পরে, অনেক অনেকদিন পরে বৃষ্টিতে ভিজলাম। তো এই ব্যাপারটা ভালো লাগছে। তোমাদের দিকেও কি বৃষ্টি টিষ্টি হইতেছে কিনা বলো?
আমাদের সাথে আছে সুমাইয়া, অর্ঘ, অর্পণ, মাহতাব, তারপর আছে হচ্ছে ইশাদ, আছে রাইসা, মানসুরা, স্মিতা। উম হ্যাঁ, ওই তো আমাদের সাথে সবাই আছে। আহ রাজন বলতেছে প্রথম সিটি পরীক্ষা বায়ো অধ্যায় 6। আমাদের সাথে যদি হচ্ছে তুমি আমরা তো অধ্যায় 6 ক্লাস 9-এ পড়ে ফেলছিলাম। তো তুমি আমাদের সাথে একাডেমিক প্রোগ্রামে থেকে থাকো ক্লাস 9-এ, আমার মনে হয় আমরা চ্যাপ্টার 6টা অধ্যায় 6 খুব ভালো করেই পড়ছিলাম। তোমার হচ্ছে পরীক্ষা ভালোই হওয়ার কথা। আহ রাজন, আমারও পরীক্ষা, হ্যাঁ আমার সামনে পরীক্ষা, আমার সামনের উইকের পর উইক থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। আহ, পরীক্ষা বলতেছে সব সমস্যার একটাই ওষুধ, নাপা। হ্যাঁ, ওই একদিক থেকে এসে কথা ঠিক বলছো। আচ্ছা, তাহলে দেখো, আমাদের কথাবার্তা, আমরা তো অনেকক্ষণ গল্প টল্প করলাম, আস্তে ধীরে চলো আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। ওকে। হ্যাঁ, বৃষ্টি হইতেছে মোটামুটি দেখা যায় অনেকের বাসাতে। আচ্ছা, এবং তাহলে চলো আমরা আস্তে ধীরে হচ্ছে পড়াশোনা শুরু করি। তাহলে দেখো পোলাপান, আজকে আমাদের হইতেছে B10 লেকচার, বায়োলজি 10 নম্বর লেকচার, এবং আজকে আমাদের দেখবো পড়া হইতেছে কি জীবের পরিবেশের সেকেন্ড লেকচার। ওকে। আচ্ছা, তাহলে দেখো, উম মাহদিয়া বলতেছে ভাই বায়োলজি চ্যাপ্টার 4 আর 2 আছে পরীক্ষাতে, সাজেশন দেন। আচ্ছা শোনো, চ্যাপ্টার 2 থেকে যেটা ভালো করে পড়বা, কোষীয় অঙ্গাণু থেকে সবচেয়ে বেশি আসে তোমার মাইটোকন্ড্রিয়া পড়বা, বুঝছো? ভালো করে পড়বা, মাইটোকন্ড্রিয়া পড়বা চিত্র সহ। তারপরে কি পড়বা, মাইটোকন্ড্রিয়ার চিত্র আসবে, বর্ণনা আসবে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলে এটা আসবে। প্লাস্টিড ভালো করে পড়বা চিত্র সহ, 3 প্রকার প্লাস্টিডের তুলনা পড়বা, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের তুলনা পড়বা, এইগুলা ছবি আঁকা শিখবা। নিউক্লিয়াসের বর্ণনা শিখবা, নিউক্লিয়াসের ছবি আঁকা শিখবা। কেন নিউক্লিয়াস হইতেছে বংশগতিতে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেমনে ভূমিকা রাখে, এটা হচ্ছে সৃজনশীল ঘতে মাঝে মধ্যে দিয়ে দেয়, ওইটাও শিখবা। তারপরে তুমি আর কি পড়বা, লাইসোজোমকে কেন হচ্ছে কি বলা হয়, আত্মঘাতী থলিকা বলা হয়, এটাও আসে মাঝে মধ্যে। আচ্ছা, এগুলো গেলে তারপরে এগুলো হচ্ছে সবচেয়ে কমন টপিক, এর বাইরে থেকে আসবে না এরকম না। তারপর যদি আসি, উদ্ভিদ টিস্যু থেকে জাইলেম ফ্লোয়েম ভালো করে পড়ে ফেলবা, জাইলেম থেকে ভালো করে পড়বা তুমি। ট্রাকিট আর ভেসেল, এই দুইটার গঠন ভালো করে পড়বা, ট্রাকিট আর ভেসেল ছবি সহ। তারপর আসবে হইতেছে, যদি তোমাকে ফ্লোয়েমের কথা বলি, ফ্লোয়েম থেকে ভালো করে পড়বা, ফ্লোয়েমের দেখবা ছবি আছে বই একটা, ওই ছবি একটা না দুইটা ছবি আছে, স্পেশালি লম্বা ছবিটা তো আঁকা শিখা লাগবেই। আর গঠন যদি একদম ভালো করে পড়তেই হয়, সব মুখস্থ করতে কষ্ট হয়, দুইটা অন্তত পড়াই লাগবে, সেটা হলো সিভ কোষ আর সঙ্গী কোষ। এই দুইটা যদি হচ্ছে না পড়ো তাইলে তো কোনোভাবেই হবে না। আর হচ্ছে যদি হচ্ছে প্রাণী টিস্যুর কথা বলি, প্রাণী টিস্যু থেকে ভালো করে পড়ে ফেলবা পেশি টিস্যু। 3 প্রকার পেশি টিস্যু আছে, ওই পেশি টিস্যুর তুমি চিত্র শিখবা। তারপরে হচ্ছে 3 প্রকার পেশি টিস্যুর তুলনা শিখবা। এটাও দেখা যায় মাঝে মাঝে হচ্ছে এক্সামে চলে আসে, ঠিক আছে? আর বাকিগুলো যে আবরণী টিস্যু আবি যাবে, এগুলো নর্মালি MCকিউ তে আসে, ওইভাবে একটা আসে না। ওইভাবে আসে না বলতে সিকিউ আসে না, MCকিউ তে আসে। আর লাস্টের যে অঙ্গতন্ত্র আছে ওইগুলা থেকে আমি জীবনে কোনো কোয়েশ্চেন আসতে দেখি। তো এইগুলা যদি হয়, হ্যাঁ, ইজি টপিক, ইজি টপিক, কিন্তু হইতেছে দেখবো এগুলোর মধ্যে গিয়েছে তুমি হচ্ছে পেস্ট টেস্ট লাগাইতেছো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে তুমি চাইলে এগুলা পড়ে নিতে পারো চ্যাপ্টার 2 এর জন্য। আর চ্যাপ্টার 4 এর জন্য কি পড়বা, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি কি হয়, C3 C4 চক্রের তুলনা শিখবা। তারপর হচ্ছে আর ভালো করে যেটা তোমরা পড়ো না, সালোক সংশ্লেষণের গুরুত্বটা বই থেকে ভালো করে পড়বা, শ্বসনের গুরুত্বটা ভালো করে বই থেকে পড়বা। কারণ ঘতে দেখা যায় ওই চ্যাপ্টার থেকে সৃজনশীল হলে নর্মালি ঘতে গুরুত্বটা দেয়, এবং তোমরা মনে করো আরে গুরুত্ব, এটা তো বানায় মনের মাধুরীর বিষয়ে লিখবো। কিন্তু বিশ্বাস করো, তোমার খাতা পড়লেই স্যার বুঝতে পারবে তুমি পইরা লিখছো নাকি বানায় লিখছো। তো এটা পড়ে যায়, এটা খুবই কমন কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। ওকে। আচ্ছা, তারপরে দেখো, আর কি পড়বা, ওই যে ইয়াস আছে না, শ্বসনের যে ফ্লো চার্টটা আছে না, যে কোন ধাপে কতগুলা করে এটিপি উৎপন্ন হয়, ওই হিসাব একদম ঝাঁঝরা করে হচ্ছে মুখস্থ করে ফেলা লাগবে। এই ধাপে এতগুলো এটিপি উৎপন্ন হয়, এটা খরচ হয়, হ্যান হয়, ত্যান হয়, এগুলো আসবে আর কি। ওকে। আচ্ছা, এগুলো যদি হয়, আচ্ছা আচ্ছা, বাকি সাজেশন আমরা হচ্ছে ব্রেকে বোনাস টাইমে দিব না। আজকেও দেখবো হইতেছে আমাদের পড়াশোনা অনেক কম, দেখবো হচ্ছে খুব দ্রুত পড়া শেষ হয়ে যেতেছে। ওকে। হ্যাঁ, এই যে ওই গুরুত্ব অপরিসীম, সবগুলোরই গুরুত্ব অপরিসীম, কিন্তু বানায় লিখলে এটা আসলেই বোঝা যায় যে কে বানায় লিখছে আর কে আর কি পড়ে টরে লিখছে। ওকে। আচ্ছা, তাহলে চলো হইতেছে আমরা চলে আসি সামনের দিকে। এখন লাস্ট দিন আমরা কি পড়ছিলাম দেখো তো, লাস্ট দিন কিন্তু আমরা
তোমার হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদানগুলো পড়ছিলাম। তারপরে হইতেছে বাস্তুতন্ত্রের উপাদান পড়ার পর আমরা খাদ্য শিকল পড়ছিলাম, ঠিক আছে, পুকুরের বাস্তুতন্ত্র দেখছিলাম। তারপর হচ্ছে কি আমরা খাদ্য শিকল দেখছিলাম, খাদ্য শিকলের প্রকারভেদ পড়ছিলাম। আচ্ছা, তারপরে কি পড়ছিলাম যে কত প্রকার কতগুলা শিকল নিয়ে কি তৈরি হয়, একটা খাদ্য জাল তৈরি হয়। ওকে। আচ্ছা, তারপরে কি পড়ছিলাম বলতো, তারপরে পড়ছিলাম হচ্ছে পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ। ওইখান থেকে আমরা দেখছিলাম যে আমাদের পুষ্টির প্রবাহটা হয় চক্রাকারে, আর শক্তির প্রবাহটা হয় কি বলতো একমুখী। এখন আমরা এর পরের পার্ট থেকে আজকের পড়াটা শুরু করব। তাহলে ধরো আমরা একটা বাস্তুতন্ত্রের কথা চিন্তা করি, আমরা একটা বাস্তুতন্ত্রের কথা চিন্তা করি। নর্মালি যদি চিন্তা করো, ধরো আমি উৎপাদক এখানে লিখলাম, উৎপাদক হিসাবে আমি কাকে লিখলাম, যে আহ কাকে লেখা যায় বলো? উৎপাদক হিসেবে আমি লিখে দিলাম হচ্ছে গাছ। উৎপাদক তো গাছ হবে বা ঘাস হবে। তাহলে এই যে উৎপাদক যে গাছ আছে ঘাস আছে, এই গাছ বা ঘাসকে কে খাইতেছে? এই গাছ বা ঘাসকে খাইতেছে ধরো একটা ফড়িং। গাছ বা ঘাসকে খাইতেছে কে বলতো? একটা ফড়িং খাইতেছে। তাহলে ফড়িং হবে কি আমার প্রথম শ্রেণীর খাদ্য। ওকে। আচ্ছা, ফড়িংকে কে খাইয়ে ফেলতেছে দেখো তো, এই ঘাস ফড়িংকে কে খাবে? ঘাস ফড়িংকে খাইতেছে ধরো ব্যাং। তাহলে ব্যাং হইলো কি আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদক। ওকে, বা মাংসাশী। দ্বিতীয় শ্রেণীর খাদক বা মাংসাশী। আর ফড়িং কি হবে? তৃণভোজী। আচ্ছা, তারপরে দেখো ব্যাংকে কে খেয়ে ফেলবে? ব্যাংকে খেয়ে ফেলবে হচ্ছে সাপ। সাপ হবে হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। এটা হয়ে গেল। এখন তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখতে পাবা আমাদের প্রত্যেকটা এই যে খাদ্য শিকল যে আছে, খাদ্য শিকলে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। যেমন এখানে যদি তুমি চিন্তা করো, এই যে এটা হইতেছে একটা স্টেপ, এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। খাদ্য শিকলের ফার্স্ট পার্ট হইতেছে এই যে গাছ। এর পরের স্টেপটা কি বলতো? এর পরের স্টেপটা হলো, পরের পার্ট হলো ফড়িং। এর পরের স্টেপ বা পরের পার্ট কি হলো কি বলতো? হচ্ছে ব্যাং। একদম লাস্টে থাকতেছে কি বলতো? সাপ। তাহলে দেখো আমাদের এগুলো হচ্ছে আমাদের স্টেপ, এই স্টেপ গুলো আমরা দেখতে পাইতেছি। এই স্টেপ গুলো যদি হয় তাহলে তোমার এখান থেকে মাথায় রাখা লাগবে প্রত্যেকটা স্টেপকে আমরা বলে থাকি ট্রফিক লেভেল। ওকে। তোমার মাথায় রাখা লাগবে এই যে খাদ্য যে শিকল আছে, খাদ্য শিকলের প্রত্যেকটা স্তরই হলো একটা ট্রফিক লেভেল। এই স্তরগুলোকে আমরা কি বলবো? ট্রফিক লেভেল। যেমন গাছকে বলবো আমরা খাদ্য শিকলের একটা ট্রফিক লেভেল। হরিণকে বলবো আমরা কি? খাদ্য শিকলের একটা ট্রফিক লেভেল। ব্যাংকে আমরা কি বলবো বলতো? খাদ্য শিকলের একটা ট্রফিক লেভেল। সাপও হবে কি? একটা ট্রফিক লেভেল। তাহলে যদি তুমি চিন্তা করো, আমি যদি হচ্ছে বলি, তাহলে তুমি আমাকে বলো তো আমাদের প্রথম ট্রফিক লেভেল কোনটা হবে, বা সর্বনিম্ন ট্রফিক লেভেল কোনটা হবে? আমাদের উৎপাদক, এই যে দেখো গাছ বা উৎপাদক, এটা হবে কি হচ্ছে আমাদের প্রথম বা সর্বনিম্ন ট্রফিক লেভেল। ওকে। আচ্ছা, তারপর বলতো হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রফিক লেভেলটা কে হবে? আমাদের দ্বিতীয় ট্রফিক লেভেল হয়ে যাবে পরি। ওকে। আচ্ছা, আমাদের তৃতীয় ট্রফিক লেভেল কে হবে? তৃতীয় ট্রফিক লেভেল হয়ে যাবে ব্যাং। এবং আমরা যদি বলি একদম হইতেছে সর্বোচ্চ, আমাদের আমাদের যদি বলি আর কি, যে সর্বোচ্চ ট্রফিক লেভেল বা চতুর্থ ট্রফিক লেভেলটা কি হবে? সেটা হয়ে যেতেছে হচ্ছে আমাদের সাপ। বুঝতে পারতেছি? তাহলে ট্রফিক লেভেলটা বুঝতে পারছি বলো তো সবাই, যে প্রত্যেকটা স্টেপকেই আমরা কি বলতেছি? ট্রফিক লেভেল। কথা ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে ট্রফিক লেভেল বুঝে ফেলছি, যে প্রত্যেকটা স্টেপকে আমরা ট্রফিক লেভেল বলতেছি। এখন তোমার মাথায় রাখা লাগবে এই যে আমরা এখানে দেখতেছি গাছ যেটা ছিল, গাছ কি করছিল বলতো? এই যে এখানে সূর্য ছিল একটা, ওই সূর্য থেকে আলো নিছিল কিন্তু গাছ, বুঝছো? সূর্য থেকে গাছ আলো নিছিল। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা সূর্য এঁকে দিই। সূর্য আঁকার নিয়ম হইতেছে এরকম বড় করে দাগ দিয়ে মাঝখানে ছোট করে দাগ দিয়ে লাগবে, তাইলে সুন্দর একটা সূর্য হবে। আচ্ছা, এখন তুমি দেখো এই সূর্য থেকে গাছ শক্তি নিতেছে। সূর্য থেকে গাছ যতটুকু শক্তি পায়, সূর্য থেকে গাছ যতটুকু শক্তি পায়, তার 90% শক্তি সে কি করে? ইউজ করে ফেলে, অথবা পরিবেশে হচ্ছে সে ফেরত দিয়ে দেয়, মানে সে নিজের কাজে লাগায় ফেলে আর কি। আবার বলা যায় যেটা সে হচ্ছে পরিবেশের মধ্যেও ছাড়তেছে। যেমন দেখো, যেটা আছে গাছের কি বিভিন্ন রকম কাজ করা লাগবে না নিজের? তো ওই সকল কাজে সূর্য থেকে যে শক্তি পাইছিল তার 90% কি করতেছে বলতো? সে হইতেছে তোমার নিজের কাজে ইউজ করে ফেলে বা তাপ হিসেবে পরিবেশে ছেড়ে দেয়। ওকে। আচ্ছা, এটা বুঝো নাই? আচ্ছা, আরেকবার বলছি শোনো। ধরো সূর্যের আলো যতটুকু শক্তি গাছকে দিতেছে, ওকে, অনেক অনেক শক্তি গাছকে দিতেছে, গাছ তো পুরোটা রিসিভ করতে পারেনি। তারপর গাছ হচ্ছে অনেকটা শক্তি রিসিভ করছে। যতটুকু শক্তি রিসিভ করছে, এখন বলো গাছ শক্তি দিয়ে করবেটা কি? গাছ কেন শক্তিটা রিসিভ করছে? সূর্যের আলো শক্তি দিয়ে গাছ করবে একটা কি বলো? দেখি তোমাদের মাথায় কি আসতেছে। সূর্যের আলোর এই শক্তিটা দিয়ে গাছ করবেটা কি? হ্যাঁ, কার্বোহাইড্রেট। মানে হইতেছে তোমাদের কি মনে হয় যে গাছের হইতেছে খায়া দেয়া কোনো কাজ নাই, সে জাস্ট তোমার জন্য কার্বোহাইড্রেট বানাবে, আর কোনো কাজ নাই? হ্যাঁ, গাছ রেসলিং করবে। এই যে রাইসা বলতেছে, ইবনুল বলতেছে নিজের কাজ করার জন্য। দেখো সে কিন্তু এই যে তোমার ফলমূলের মধ্যে খাবার রাখে, এটা কিন্তু আমাদের খাওয়ার জন্য রাখে না, বুঝলা? এগুলা কিন্তু গাছ নিজের জন্য রাখছিল, কিন্তু আমরা নির্মম ভাবে এগুলা পায়রা পুইরা খেয়ে ফেলি। ঠিক আছে, আমরা এগুলো নিজেরা হচ্ছে খেয়ে ফেলি, লতা পাতা শাক ডাপাই সব খেয়ে ফেলতেছি।
তাহলে দেখো গাছ কিন্তু নিজের জন্য শক্তিটা রাখছিল। এখন কাহিনী হইলো এই গাছটাকে খাওয়ার আগে গাছের মধ্যে যতটুকু শক্তি নিছিল, গাছ সূর্য থেকে যতটুকু শক্তি পাইছিল, দেখা যায় এর 90% কি করে বলতো, এর 90%ই গাছ ইউজ করে ফেলে। ওকে, গাছ কি করে বলতো, 90% ইউজ করে ফেলে। তার প্রসাধনের জন্য কাজ লাগবে, শক্তি লাগবে। তারপর দেখো সে হচ্ছে পানি শোষণ করতেছে, এটার জন্য তার শক্তি লাগবে। সে দেখো খাদ্য পরিবহন করতেছে, পানি পরিবহন করতেছে, তার দেহের ভিতরে অনেক কাজ চলে, সবগুলোর জন্য শক্তি লাগবে। দেখো ও সকল শক্তিতে সে কি করা হচ্ছে, 90%ই শক্তি ইউজ করে ফেলে। মাত্র তোমার মাথায় রাখা লাগবে যে মাত্র 10% শক্তি, মাত্র 10% শক্তি কি করে ফড়িং এর মধ্যে যায়। এখন ফড়িং যে 10% পাইছে, ওই 10% থেকে আবার ফড়িং কি করে, 10%-এর 90% সে কি করছে, সে ইউজ করে ফেলে। ফড়িং কি করে, গাছ থেকে যে 10% পাইছে, ওই 10%-এর আবার 90% ফড়িং ইউজ করে ফেলে। ফড়িং ইউজ করার পরে কিসে ফড়িং ইউজ করে, যে ফড়িং উড়াউড়ি করবে, তার শ্বসন হবে, তার শরীরের ভেতরে কাজ হবে, ওইগুলাতে সে ইউজ করে ফেলতেছে। তাহলে দেখো গাছ থেকে 10% পাইছিল ফড়িং, 10%-এর 90% সে কিন্তু ইউজ করে ফেলছে। এরপর বলতো সে কি করবে, সে বাকি যে 10% ছিল, ওই 10% দিয়ে দিবে কাকে বলতো, ব্যাংকে হচ্ছে বাকি 10% দিয়ে দিচ্ছে। ব্যাংক যে 10% পাইলো ফড়িং এর কাছ থেকে, ওই 10%-এর মধ্যে থেকে সে আবার কি করবে, সে আবার 90% হচ্ছে, সে আবার কি করে বলতো, সে আবার 90%ই ইউজ করে ফেলবে, অথবা তোমার হচ্ছে পরিবেশে ছেড়ে দিবে। ওকে, সে কি করবে, ওই 90%ই হচ্ছে ইউজ করে ফেলবে, অথবা পরিবেশে হচ্ছে কি করবে বলতো, হচ্ছে আমাদের ছেড়ে দিতেছে। এই যে বাকি যে হচ্ছে 10% আছে, আবার ওই 10% কাকে পাঠাবে, পাঠাবে হইতেছে সাপের কাছে। বুঝতে পারতেছি? বলো, প্রসিডিউরটা বুঝতে পারছি কিনা? সবাই কিন্তু কি করে, আগের জনের কাছ থেকে যে পরিমাণ শক্তিটা পাইতেছে, তার 90%ই হচ্ছে ইউজ করে ফেলতেছে, 10% ছেড়ে দিতেছে। বুঝতে পারছি এটা সবাই? এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাইলে এটা যদি হয়েছে বুঝে থাকি, তাহলে উম আচ্ছা, তাহলে এটা যদি হইতেছে বুঝে থাকি, হ্যাঁ মাহাদিয়া বলতে পারো। সান থেকে 100% গ্রহণ করবে না, শোনো, সূর্যের যত আলো আসতেছে সবকিছু গাছ গ্রহণ করে, সবটা গাছ গ্রহণ করে না। যতটুকু গ্রহণ করে তার 90% ইউজ করে। ক্লিয়ার? এই রাজন, সাপ পুষ্টিহীনতায় ভুগবে কেন রে ভাই? সাপ অনেকগুলা ব্যাং খাবে, বুঝছো? সাপ অনেকগুলা ব্যাং খেয়ে ভেবে হইতেছে ব্যাকআপ দিবে। এখন তুমি যদি চিন্তা করে দেখো, ধরো 100 জুল শক্তি হচ্ছে গাছ নিছিল, সূর্যের আলো থেকে সে কতটুকু শক্তি নিছিল, 100 জুল নিছিল। তাহলে সে কি করছে বলতো, 90 জুল কিন্তু ইউজ করে ফেলছে। কয় জুল হইতেছে ফড়িংকে দিছে, মাত্র 10 জুল ফড়িংকে দিয়ে দিছে। 10 জুল যে ফড়িং পাইছিল, তার আবার 90% কি করছে, ফড়িং ছেড়ে দিছে। তার মানে হচ্ছে কি বলতো, সে 10 জুলের মধ্যে 9 জুল সে কি করছে, সে ছেড়ে দিতেছে আমাদের ইয়াতে, পরিবেশে, মানে সে ইউজ করে ফেলতেছে। সে মাত্র 10%, মানে 1 জুল কার কাছে পাঠাইতেছে, ব্যাঙের কাছে। ব্যাংক কি করতেছে, এইটার 90% আবার ইউজ করে ফেলতেছে। মানে হলো 1 জুলের মধ্যে 0.9 জুলি সে কি করতেছে, ইউজ করে ফেলে, পরিবেশের মধ্যে সে ফেরত পাঠিয়ে দিতেছে। আর মাত্র 0.1 জুল কার কাছে আসে বলতো, সাপের কাছে। এখন তুমি দেখো, কাহিনী হইলো দেখো, তুমি যদি এই যে লাস্ট ক্লাসে কে যেন বলতেছিলাম যে ভাই, এই যে হইতেছে আমাদের এই যে শক্তির যে শিকলটা, খাদ্য শিকলটা কেন অনেক লম্বা হয় না? তাহলে দেখো তো শক্তি কমতেছে না, শক্তি কিরকম হতে তোমার যাইতে পারবে? দেখো সাপের মধ্যে এসে দেখো যে শক্তি অনেক 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 কমে যাইতেছে। তো এর জন্য কি হয়, ধরো সাপরে খায় যে অন্যজন অনেক শক্তি পেয়ে যাবে এরকম না। তো অন্যজনেরও দেখা যায় খাবার দাবারের প্রবলেম হয়ে যায়। যেমন খাদ্য শিকলটা হচ্ছে একটা লিমিটেড থাকে। বুঝতে পারতেছি? এখন বুঝতে পারছি কিনা যে খাদ্য শিকল কেন উড়াধুরা রকমের লম্বা হয় না, যে লম্বা হইতেই থাকতো, 10-12টা হইতেছে আমাদের ট্রফিক লেভেল থাকতো, তাহলে তো ভালোই হইতো। এখন বুঝতে পারছি কেন হয় না। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কথা ক্লিয়ার হলে চলো হইতেছে আমরা সামনের দিকে যাই। তাহলে দেখো এগুলাই, দেখো যে স্লাইড এখানে বলা আছে। আচ্ছা, এটা যদি বলা হয়ে থাকে, এখন তুমি দেখো, এই যে তোমার হইতেছে মাথায় রাখা লাগবে, আমরা কিন্তু একটা পিরামিড পড়ছিলাম, আহ, পুষ্টির একটা পিরামিড পড়ছিলাম ওই যে ইয়াতে, পুষ্টির চ্যাপ্টারটাতে, চ্যাপ্টার 5-এ। এখন তুমি এখানে যেটা পড়বা সেটা হলো শক্তি পিরামিড। শক্তি পিরামিডের কথা চিন্তা করো, প্রথম ট্রফিক লেভেল কে ছিল বলতো? প্রথম ট্রফিক লেভেল ছিল কিন্তু আমাদের উৎপাদক। ওকে, আচ্ছা, তারপরে দ্বিতীয় ট্রফিক লেভেল কে ছিল? তারা ছিল হইতেছে প্রথম শ্রেণীর খাদক। তারপরে হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল কে ছিল বলতো? দ্বিতীয় শ্রেণীর খাদক। এবং চতুর্থ ট্রফিক লেভেল কে ছিল আমাদের? তৃতীয় শ্রেণীর খাদক। তুমি চিন্তা করে দেখো তো, কার মধ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে? একটু আগে কিন্তু আমরা দেখছি সূর্য থেকে শক্তি নিয়ে থাকে, সবার মধ্যে সবচেয়ে বেশি শক্তি থাকে কার মধ্যে? এই যে দেখো, যে উৎপাদকের মধ্যে, যে দেখো এখানে দেখা যাচ্ছে যে সূর্য থেকে ধরো 100% শক্তি সে নিছে, 100-এর 10% কাকে দিতেছে দেখো তো? 10% দিয়ে দিতেছে আমাদের
এই যে আমাদের দ্বিতীয় ট্রফিক লেভেলে এই এটা 10% মানে হচ্ছে 1টাকে দিয়ে দিতেছে আমাদের তৃতীয় ট্রফিক লেভেলে, এরও হচ্ছে 10%, 0.1 কার কাছে যাইতেছে আমাদের একদম হচ্ছে চতুর্থ ট্রফিক লেভেলে বা তৃতীয় খাদকের মধ্যে। তাহলে তুমি যদি খেয়াল করো, সবচেয়ে বেশি থাকে আমাদের উৎপাদকে, সবচেয়ে বেশি শক্তি থেকে উৎপাদকে প্রথম শ্রেণী খাদকে, এর থেকে কম দ্বিতীয় শ্রেণী খাদকে, এর থেকে কম হলো তৃতীয় শ্রেণী খাদকে। এভাবে কি হয়, আমাদের শক্তিটার পরিমাণ কমতে থাকে। এখন একটা পিরামিডের মধ্যে দেখো সেম কাহিনী হবে, যে নিচের মধ্যে দেখো জায়গা সবচেয়ে বেশি, তুমি যতই উপর উঠতে থাকবে দেখো জায়গাটা কি দিচ্ছে, দেখো তো হচ্ছে কমতেছে। তাহলে দেখো এই কারণে আমরা কি করছি, ওই ট্রফিক লেভেলটাকে একটা পিরামিড আকারে সাজাই। যার শক্তি বেশি তাকে হচ্ছে পিরামিডের নিচের দিকে রাখি, আর যার শক্তি কম তাকে পিরামিডের উপরের দিকে রাখি। বুঝতে পারছি এটা? বলতে একটু বলো তো দেখি সবাই আমাকে, এবারটা বুঝতে পারছি শক্তি পিরামিডটা? ওকে, ইবনুল বুঝতে পারছে, ঐক্য বুঝে ফেলছে, তারপর হচ্ছে মাসিয়া বুঝে ফেলছে, রাইসা, তারপর আচ্ছা আদ্রিজা, তোমার কোয়েশ্চেনটা বুঝলাম না। হাইয়েস্ট কনজিউমারে এনার্জি 100% ইউজ হলে লাস্টে এনার্জি জিরো হতে পারে। আচ্ছা শোনো, হাইয়েস্ট কনজিউমারে হইতেছে 100%, আসলে কেউই হচ্ছে 100% ইউজ করতে পারবে না। তুমি এইভাবে হচ্ছে নর্মালি চিন্তা করে দেখো, তুমি হইতেছে যে পরিমাণের এই এনার্জি ইউজ করো, তোমার বডিতে তো প্রোটিন থাকবে, তোমার বডিতে তো হচ্ছে কার্বোহাইড্রেট কিছু না কিছু থাকবে, লিপিড তো থাকবে। তো তুমি যদি চিন্তা করে দেখো এগুলোর মধ্যে এনার্জি আছে, তুমি তোমার বডির থেকে যত পরিমাণের এনার্জি ইউজ করো কিছু না কিছু তো থাকবে। ওই ওই সেন্সে তুমি চিন্তা করো, বডিতে কিন্তু এনার্জি থেকেই যায়। বুঝতে পারতেছি? এই যে তুমি যে মাছ যে খাইতেছো, ওই যে মাছের যে টোটিনের মধ্যে যে এনার্জিটা থেকে গেছিল, ওইটারই তুমি খেয়ে ফেলতেছো। কথা বুঝলা? তো এইভাবে হচ্ছে একদম 100% কেউ ইউজ করে ফেলতে পারে না। ওকে, ওকে, আচ্ছা। তাহলে এটা যদি হয়ে যায়, আমরা চলে যাই হইতেছে সামনের দিকে। আচ্ছা, তাহলে দেখো এখানে হইতেছে আমাদের সেম কাহিনী বলা আছে, যে ঘুরে ফিরে হইতেছে সেম জিনিস। শক্তি প্রবাহ একমুখী হয়, এটা কিন্তু হচ্ছে আমরা লাস্ট দিন কিন্তু বলে ফেলছি যে শক্তি প্রবাহটা একমুখী হয়। আমরা কিন্তু হচ্ছে দেখছিলাম যে সূর্য থেকে শুরু হয়েছিল শক্তি, তারপর হচ্ছে পরিবেশে ফেরত যায়। এটা কিন্তু কখনো কি হয় না, যে সূর্যের জিনিস সূর্যে ফেরত যায়, এরকমও হয় না। আবার এমনও হবে না যে হইতেছে আমি হচ্ছে একদিন ঘাইরা যে দেখো হরিণগুলা ঘাস খাইতেছিল, একদিন চিন্তা করলো আমি আজকে থেকে আর ঘাস খাবো না, আমি হইতেছে যে এতদিন ধরে ঘাস যেটা খাইছিলাম, আমার পেটের মধ্যে যে শক্তিগুলো হয়েছিল, এখন আমি কি করব, ঘাসে গিয়ে একটা করে চুমু দিব। ঠিক আছে, যে ঘাসকে একটা করে চুমু দিব, আর আমার পেটের মধ্যে যত শক্তি ছিল সবই ঘাসের মধ্যে চলে আসবে। এই কি যে হায়না, সে কি কি বলবে, সে হইতেছে নেকড়ে বলবে আমি হরিণ খাইতেছিলাম, আমি হচ্ছে অনেক বড় পাপ কাজ করে ফেলছি, আমার পেটের মধ্যে অনেক শক্তি আছে, আমি এখন থেকে আর হরিণকে খাবো না। হরিণকে ডাক দিয়ে হইতেছে আদর করে একটা চুমু দিবে, তারপর হচ্ছে নাও তোমার শক্তি তোমার ফেরত দিয়ে দিলাম। বলো এই কাজ জীবনে হবে? এই কাজ জীবনে হবে? শক্তির প্রবাহ কি উল্টাপাল্টা এরকম উল্টা ফ্লো হবে? শক্তির প্রবাহ কিন্তু কখনোই কি হবে না, তোমার হইতেছে উল্টা কিন্তু ফ্লো হবে না। ওকে, তাহলে এই কথাটাই দেখবা তোমাদের বইয়ে বলা আছে। ঠিক আছে, এই কথাটাই দেখবে হইতেছে তোমাদের বইয়ে বলা আছে, যে শক্তির ফ্লোটা কখনোই কি হবে না, রিভার্স হবে না, এবং হইতেছে এটা অলওয়েজ একমুখী হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সামনের দিকে যাই। এখন তোমার এখান থেকে যেটা বোঝা লাগবে যে বৈচিত্র্য, বৈচিত্র্য জিনিসটা আসলে কি। আচ্ছা, বৈচিত্র্য হলো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি আমাদের চারপাশে তাকাই, অনেক রকমের তুমি জীব পাবা। ঠিক আছে, অনেক রকমের হচ্ছে তুমি জীব পাবা। যেমন হয়েছে তুমি দেখো, আমরা মানুষ আছি, গরু ছাগল আছে আমাদের চারপাশে, তারপরে দেখো কুকুর বিড়াল আছে, তারপরে দেখো বিভিন্ন রকমের গাছ আছে, অনেক রকমের গাছ আছে, তারপরে দেখো আর কি আছে, আর আছে হলো তোমার পোকামাকড় আছে, ঠিক আছে, মশা আছে, মাছি আছে, পাখি আছে। ঢাকাতে তো হচ্ছে দেখা যাবে ঢাকার জাতীয় পাখি হলো কাক, আর হচ্ছে কি জানো, চড়ুই। কাক আর চড়ুই, তুমি হচ্ছে যেখানেই যাবা চড়ুই পাখি পাবা আর কাক পাবা। তো এই যে হচ্ছে পাখি টাখি আছে, তারপর দেখো মোটামুটি অনেক জিনিসপত্রই আছে। এই যে অনেক রকমের জীব যে আছে, উম আচ্ছা সারা, প্রতিটা স্লাইড দ্রুত চলে যাইতেছে, কিছুই লিখতে পারতেছি না। এই সারা কি বলো, আমরা তো হচ্ছে অনেক পড়তেছি, তোমার স্লাইড দেখে দেখে, স্লাইডের লেখা তো আর লেখা লাগবে না, তুমি হইতেছে শোনো, নোট করার ব্যাপারটা হলো, আর তোমাদের তো অনলাইন ক্লাস, তোমাদের জন্য নোট করার ব্যাপারটা আরো ইজি। যেমন দেখো, নোট করার ক্ষেত্রে তোমরা তো হচ্ছে এখানে দাগানো পিডিএফটা পাবা। তো আমরা যে পিডিএফটা ইউজ করে যাইতেছি, যে পাওয়ার পয়েন্ট ফাইলটা ইউজ করে পিডিএফটা তো পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের দেখো নোট করার একটা ব্যাপার, তুমি ক্লাসের পরেও একটু করে নিতে পারো। এখান থেকে যেটা তুমি করতে পারো, আমাদের কথা বলার সময় তোমার কাছে যে জিনিসটা মনে হবে
যে আমরা যে কথাটা বলতেছি এই কথাটা হয়তো বইয়ের মধ্যে তুমি খেয়াল করো নাই, বইয়ের মধ্যে হয়তো লেখা আছে তুমি খেয়াল করো না, হঠাৎ করে তোমার কাছে মনে হচ্ছে হ্যাঁ বইয়ের মধ্যে তো এইভাবে লেখা আমি খেয়াল করি নাই, জিনিসটা তো এরকম। এরকম কিছু এক্সপ্লেনেশন হচ্ছে তুমি নিজের মতো করে লিখে নিতে পারো। ওকে, যে পুরো স্লাইড দেখে দেখে তুললে কিন্তু হচ্ছে কখনোই হবে না। ওকে, আচ্ছা, তাইলে দেখো, হ্যাঁ, তাইলে দেখো এই যে ইয়া বলতেছে হচ্ছে যে মানসুরা বলতেছে ব্যাকটেরিয়া থাকে, তাহলে তুমি দেখো আমাদের চারপাশে অনেক রকমের কি থাকতেছে, জীব থাকতেছে। এবং এই জীবগুলো দেখো হচ্ছে তাদের আচার আচরণ খাওয়া দাওয়া সমস্ত রকমের বৈশিষ্ট্যগুলো ভিন্ন। মানুষের বৈশিষ্ট্য, গরু ছাগলের বৈশিষ্ট্য, কুকুর বিড়ালের বৈশিষ্ট্য বা আমাদের পাখির বৈশিষ্ট্য এগুলো কিন্তু কোনো রকমের কোনোভাবেই এক না। ওকে, যেমন হচ্ছে তোমাদের বইয়ে কিন্তু সুন্দর রকমের হচ্ছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো হচ্ছে কিন্তু অবজেক্টিভে আসে, যে কত লক্ষ প্রাণী আছে, 13 লক্ষ প্রাণী আছে, আর কত লক্ষ হচ্ছে বলতো উদ্ভিদ আছে, 4 লক্ষ উদ্ভিদ আছে, এটা কিন্তু মাঝে মধ্যে অবজেক্টিভে আসে। খেয়াল করো চ্যাপ্টার 1-এও কিন্তু আছে এটা, 4 লক্ষ কি থাকবে হচ্ছে উদ্ভিদ থাকবে। তাহলে কাহিনী হয়ে গেল, এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখা লাগবে। তো এত লক্ষ যে প্রাণী আছে উদ্ভিদ আছে সবাই কিন্তু আলাদা আলাদা, এই যে আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এটাকে আমরা কি বলছি বলতো, জীব বৈচিত্র্য। তোমাদের বইয়ের ভাষায় দেখবো হচ্ছে বলা আছে যে জীবের প্রাচুর্য এবং ভিন্নতাই হলো কি, জীবের প্রাচুর্য এবং ভিন্নতাই হলো জীব বৈচিত্র্য। তো এই যে জীব বৈচিত্র্য আছে, জীব বৈচিত্র্যকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। জীব বৈচিত্র্যকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। কি কি হইতে পারে দেখো তো, হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য, আর হলো কি বলতো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য, আর হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য এই জিনিসটা আবার কি ভাই? প্রজাতিগত বৈচিত্র্যটা হইলো, তুমি চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো আমাদের চারপাশে অনেক রকমের প্রজাতি আছে। এতক্ষণ ধরে আমরা যেটা বলতেছিলাম ওটা মেনলি ছিল প্রজাতিগত বৈচিত্র্য। যেমন দেখো এই যে এখানে কি আছে, এখানে হচ্ছে হাতি বা মেমথ দেখতে পাইতেছো তুমি এখানে, আমি ঠিক জানি না এটা হাতির ছবি ইউজ করছে নাকি মেমথের ছবি। তারপর এখানে দেখো কি যেন একটা পাখি আছে, এই পাখির নাম, এই পাখি আমি চিনি না, এই যে বললাম আমি পাখি চিনি হয়েছে দুইটা, কাক আর চড়ুই। তারপরে দেখো এখানে দেখা যায় কি একটা ঘাস জাতীয় জিনিসপত্র আছে। ওকে, তারপরে দেখো কি আছে এখানে হইতেছে আমাদের আহ হ্যাঁ অর্ঘ্য, এটা হইতেছে আইস এজের এলিফ্যান্টটা হইতে পারে। আচ্ছা, আদ্রিজা বলতেছো আমরা তো মিট খেলে বেশি এনার্জি পাই, ভেজিটেবল খেলে এত এনার্জি পাই না, তাহলে ট্রিতে যে এনার্জি বেশি সেটা আমরা পাই না কেন? আদ্রিজা, এটা হচ্ছে পাই না একটা নির্মম নিষ্ঠুর কারণ। দেখো, গাছ যে শক্তিটা পায় বুঝছো এটা কি কিসের মধ্যে জমা করে রাখে বলতো? সালোক সংশ্লেষণ করে গ্লুকোজের মধ্যে জমা করে রাখে। এখন এই যে গ্লুকোজ দিয়ে সে অনেকগুলা যৌগ বানায়, বুঝলে, অনেকগুলা যৌগ বানায়। যেমন গ্লুকোজের সাথে গ্লুকোজ জোড়া দিয়ে একটা পলিমারের মতো বানায়। আমরা কিন্তু তোমাদেরকে যারা হচ্ছে এই আমাদের ক্লাস 9-এর প্রোগ্রামে ছিল তাদের কিন্তু হচ্ছে বলছিলাম মনে হয়, গ্লুকোজের সাথে গ্লুকোজ জোড়া দিয়ে লম্বা একটা পলিমার বানায়, এটা চেইন বানায়, এটা কি যেন বলে, স্টার্চ বলে। ওকে, আচ্ছা, এখন তোমরা নিশ্চয়ই শুনছো যে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। ওইটাও সেম ওয়েতেই তৈরি হয়, যে গ্লুকোজের সাথে গ্লুকোজ জোড়া দিয়ে কি হয়, লম্বা একটা চেইন হবে। ওই লম্বা চেইনটাকে বলা হয়, অন্যভাবে হয় আর কি, অন্যভাবে চেইনটা তৈরি হয়, এটা বলতেছি হচ্ছে কি বলতো সেলুলোজ। এখন আমরা যে যখন খাই, আমরা যখন শাকসবজি বা ফলমূল খাই, তো আমরা হইতেছে এখন আমাদের পেটের মধ্যে দেখো যে চেইন গুলা যখন যায়, তখন আমাদের পেটের মধ্যে যে এনজাইম থাকে ওই এনজাইম গুলো গিয়ে কি করতে পারে জানো, সুন্দর করে স্টার্চের মধ্যে যে গ্লুকোজ গুলোর মধ্যে যে বন্ধন গুলো ছিল এগুলো ভেঙে দিতে পারে। কারণ গ্লুকোজ গুলো আলাদা হয়, আলাদা হয়ে কোষের মধ্যে চলে যায়, কোষ তখন কি করে গ্লুকোজ থেকে শক্তি নিয়ে সুন্দরভাবে সে হইতেছে কি করতে পারে, কাজ টাজ করে ফেলতে পারে, শক্তিটা পেয়ে যায়। তো প্রবলেম হইলো সেলুলোজের মাঝখানে যে বন্ধন গুলা আছে, এই যে বন্ধন গুলা, এই বন্ধনগুলা ভাঙার জন্য লাগে সেলুলোজ নামক একটা এনজাইম। কি এনজাইম লাগবে? সেলুলোজ নামক একটা এনজাইম লাগবে। ওই যে সেলুলোজ নামক যে এনজাইমটা আছে এটা আমাদের দেহে থাকে না, ওইটা থাকে হচ্ছে গরু ছাগলের দেহে। তাই আমরা যেটা করতে পারি না, সেলুলোজটাকে কিন্তু হচ্ছে ভাঙতে পারি না। এবং তখন কি হয়, সেলুলোজ না ভাঙলে দেখো যে গ্লুকোজ গুলো তো তোমার কোষের ভেতরেও যাবে না, শক্তিও আমরা দেখো সেলুলোজে কোনো শক্তিও পাই না। এই সেলুলোজের যে লম্বা চেইন গুলা এগুলাকে আমরা কিন্তু বলি রাফেজ, বুঝলা, এগুলাকে বলে থাকি আমরা আঁশ বা রাফেজ। ওইগুলাই দেখা হচ্ছে আমাদের কি হয়, শরীর থেকে হচ্ছে পায়খানার সাথে হচ্ছে বের হয়ে চলে আসে, মলের সাথে বের হয়ে চলে আসে। কিন্তু দেখো গরু ছাগল কিন্তু সেলুলোজ ভেঙে কিন্তু শক্তি পেয়ে যাইতেছে, কথা বুঝলা? তো কাহিনী হইলো, গাছের মধ্যে যে শক্তি কম থাকে এটা না, গাছের মধ্যে শক্তি আছে, আমরা জাস্ট হচ্ছে নিতে পারি না, আমরা জাস্ট হচ্ছে স্টার্চের শক্তিটা নিতে পারি। বুঝতে পারছি? বলো আদ্রিজা, কোশ্চেন অ্যান্সার পাইছি? আচ্ছা, তাইলে এখন দেখো, কাহিনী হয়েছে এটা যদি হইতেছে আচ্ছা কি যেন বলতেছিলাম, হ্যাঁ, প্রাণী প্রাণী বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, তাই না? হ্যাঁ, আমরা প্রজাতিগত বৈচিত্র্য দেখতেছি না? তাহলে
আমাদের এই যে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে আমরা কই যেন ছিলাম, এই যে এখানে হচ্ছে আমরা হচ্ছে বানর দেখতেছিলাম, তারপরে দেখো এখানে কি আছে, একটা সাপ আছে, তারপরে দেখো এখানে বোধহয় হরিণ আছে, পান্ডা আছে, গুলুমুলু একটা পান্ডা। এই কুংফু পান্ডা 3 পরে তো 4 বোধহয় আসে নাই, অনেকদিন হয়ে গেছে। আমি ওয়েট করতেছি কবে কুংফু পান্ডা হচ্ছে 4 আসবে। অনেকদিন হয়ে গেছে কুংফু পান্ডার হচ্ছে নতুন করে সিকুয়েল আসে। আচ্ছা, তারপরে দেখো যে চিতাবাঘ আছে। এখন দেখো এরা সবাই কিন্তু আলাদা আলাদা এক একটা প্রজাতি। ওকে, এরা সবাই দেখো এরা কিন্তু হচ্ছে কি বলতো, আলাদা আলাদা এক একটা প্রজাতি। তো এই যে আলাদা আলাদা প্রজাতি, তুমি দেখো এই পাখি আর এই যে মেমথ বা হাতি, এদের কিন্তু বৈশিষ্ট্য মিলবে না। আবার দেখো এই যে বানর আর সাপ, এদেরও কিন্তু বৈশিষ্ট্য মিলবে না। তাহলে দেখো প্রজাতি গুলোর মধ্যে যে হচ্ছে ভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায়, তাকেই আমরা কি বলি, প্রজাতিগত বৈচিত্র্য। একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে ভিন্নতা বা যে পার্থক্য গুলো দেখা দেয়, তাকে আমরা বলতেছি কি বলতো, প্রজাতিগত বৈচিত্র্য। কথা বুঝতে পারছি? বলো, প্রজাতিগত বৈচিত্র্য বুঝতে পারছি কিনা? ওকে, আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে চলো হইতেছে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন তুমি যদি খেয়াল করো, এখন আমরা পড়বো হচ্ছে বংশগতীয় বৈচিত্র্য। তাহলে বংশগতীয় বৈচিত্র্য জিনিসটা কি? এইখানে দেখো যারা আছে সবাই কিন্তু কুকুর। এখানে যারা আছে সবাই কিন্তু হচ্ছে কুকুর। তাহলে এই যে এখানে অনেকগুলো কুকুর আছে, তুমি দেখো তো সবাই কুকুর, কিন্তু বলো তো এই কুকুর আর এই কুকুর কি সেম? বলো, বা এই কুকুর আর এই কুকুর, এই দুইটা কি সেম? এই দুইটা তো হচ্ছে সেম। ওকে, তাহলে দেখো তো, হ্যাঁ আদ্রিজা, অনেক হইতেছে কিউট জিনিস, কিন্তু কাহিনী হইলো আমার ফেভারিট হচ্ছে যে ব্রিড যেগুলো আছে এগুলাই নেই। আমার হচ্ছে খুবই ইচ্ছা আমি একটা হচ্ছে ইয়াক পালবো, কি যেন বলে, একটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি পালবো, আর একটা ইচ্ছা আছে হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার পালার। এখন তো হইতেছে ধরো আমারকে যে বাসায় আমার বাবা মা থাকতে দেয় এটাই হয়েছে বেশি। যদি হইতেছে কুকুর বিড়াল নিয়ে আসি, তাইলে দেখবো হচ্ছে আমারই ঘর থেকে বের করতেছে। কুকুর বিড়ালের বিড়ালের তো হচ্ছে থাকার জায়গার প্রশ্নই আছে। তো আমি আমার যখন হচ্ছে নিজের বাড়ি ঘর হবে, তখন ভাবতেছি ইচ্ছা আছে কুকুর কেনার, বুঝলা? আচ্ছা, এখন দেখো এখানে হইতেছে দেখো, তারপর দেখো যে এই কুকুর আর এই কুকুর, হ্যাঁ বিড়ালও কেনার ইচ্ছা আছে, তবে ফার্স্ট প্রায়োরিটি হলো কুকুর লাগবে। ফার্স্ট প্রায়োরিটি হলো কুকুর লাগবে। আর হইতেছে হ্যাঁ, এরপরে যদি আনি ফার্স্টে কুকুর, পরে বিড়াল, পরে হইতেছে যে কে জানি একটু আগে বলতেছিল যে বানরটা অনেক কিউট, তবে এর আগের স্লাইডের বানরটা আমার পার্সোনালি ভালো লাগে না। তবে ছোট ছোট কিছু কিউট বানর আছে, এটা বানর পালারও ইচ্ছা আছে। আপাতত এই 3টা জিনিস হচ্ছে প্ল্যানে আছে, দেখা যাক কতগুলো হয়। আচ্ছা, এখন তুমি এই পাশে দেখো, তাহলে যেটা বলতেছিলাম, দেখো সবাই কিন্তু কুকুর, সবাই কিন্তু একই প্রজাতির। সবাই দেখো কুকুরের কিন্তু দেখো আমাদের প্রজাতি যদি বলো, সাইন্টিফিক ভাবে যদি প্রজাতি বা গণ বলো, সেম। ওকে, কিন্তু দেখো এগুলা কিন্তু একটা কুকুর কিন্তু আরেকটা কুকুর থেকে আলাদা। কুকুরের কথা বাদ দাও, আমরা মানুষ যারা আছি সবাই কিন্তু হোমোসেপিয়েন্স। ওকে, আচ্ছা, আমরা মানুষ যারা আছি আমরা সবাই কিন্তু হচ্ছে হোমোসেপিয়েন্স, কিন্তু দেখো আমাদের সাথে কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক রকমের পার্থক্য আছে, বৈচিত্র্য আছে। তোমাদের এই যে দেখো যে আমাদের সাথে কে আছে, আমাদের সাথে আছে স্মিতা আছে, সারা আছে। স্মিতা আর সারার কিন্তু বৈশিষ্ট্য কিন্তু কিছু মিলবে না। ওকে, স্মিতা সারা মেন্টালিটি কিন্তু হুবহু একরকম হবে না। তোমরা যেহেতু একই বয়সী, কিছু কিছু জিনিস হয়তো মিল থাকবে, কিন্তু দেখবো হইতেছে অনেক রকমের হচ্ছে কিন্তু বৈচিত্র্য বা পার্থক্য থাকবে। তাহলে কাহিনী যেটা হবে, কাহিনীটা হবে যেটা, আমাদের এই যে একই প্রজাতির যে হইতেছে যারা আমাদের অন্তর্ভুক্ত যে সকল প্রাণী আছে, তাদের মধ্যে যে পার্থক্য বা বৈচিত্র্য, ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় বংশগতীয় বৈচিত্র্য। ওকে, আচ্ছা। আচ্ছা, বংশগতীয় বৈচিত্র্য যদি হয় তাহলে চলো হইতেছে উম আমরা হচ্ছে সামনের দিকে যাই। অর্ঘ বলতেছো ডগ ঠিক আছে হেল্প করে, কিন্তু হচ্ছে ক্যাট বেশি সমস্যা করে। হ্যাঁ অর্ঘ, এটা হইতেছে আমারও হইতেছে পয়েন্ট অফ ভিউ এটা, মানে ধরো হচ্ছে কুকুর দেখবো এসে প্রচুর নাড়াচাড়া করতেছে, তোমার লাফালাফি করতেছে, দেখেই মনে হয় পুরো এনার্জেটিক একটা প্রাণী। আর বিড়াল তো হইতেছে ধরো এটা মানে পুরা বাড়ি ঘরের মধ্যে আগুন লেগে গেলে ওটা ঘুমাইতেই থাকে ঘুমাইতেই থাকে, এটা সারাদিন চিগায়। এর জন্য হইতেছে বিড়াল হইতেছে আমার সেকেন্ড চয়েস, আগে হইতেছে কুকুর। আচ্ছা, তারপরে হইতেছে এই পাশে দেখো, এখন যদি আমরা এদিকে চলে আসি, আমরা কিন্তু পড়ছিলাম বাস্তুতন্ত্র, যেমন লাস্ট দিন আমরা পুকুরের বাস্তুতন্ত্র পড়ছিলাম। এখন দেখো এখানে আমরা যেটা দেখতে পাইতেছি সমুদ্রের একটা বাস্তুতন্ত্র। ওকে, এখানে তুমি দেখো তো আমাদের একটা সমুদ্রের একটা বাস্তুতন্ত্র তুমি দেখতে পাইতেছো। এই যে সমুদ্রের বাস্তুতন্ত্র, বলো তো পুকুরের বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র কি এক হবে? পুকুরে যে মাছগুলা পাও তুমি কি সমুদ্রতে কি সেম মাছ পাবা? এই দেখো এখানে জেলিফিশ আছে, পুকুরে জেলিফিশ পাবা তুমি কখনো? পুকুরে কিন্তু তুমি জেলিফিশ পাবা না।
তারপরে দেখো তো এই যে এখানে যেরকম হচ্ছে তোমার বিভিন্ন রকমের শ্যাওলা টেওলা যেগুলো আছে এগুলো কিন্তু তুমি পুকুরে পাবা না। তো এগুলো দেখো অনেক রকমের ডিফারেন্স আছে, তাই না? দেখো তো এখানে কি হলো, আমাদের পুকুরের বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র কিন্তু এক না। আবার দেখো এই সমুদ্রের বাস্তুতন্ত্র আর এখানে কি আছে, একটা বনভূমির বাস্তুতন্ত্র, এটাও কিন্তু এক না। যেমন হচ্ছে তোমাকে যদি আমি, তোমরা যদি ভালো করে খেয়াল করো, একটু জুম করে দেখো, এই যে দেখো তো এখানে বনভূমিতে কি আছে, এটা বোধহয় একটা হরিণ আছে এখানে, ওকে। তারপর দেখো তো এখানে কি আছে, এখানে বোধহয় একটা শিয়াল জাতীয় কোনো কিছু একটা আছে। তারপরে দেখো তো এখানে কি আছে, এখানে বোধহয় একটা ভাল্লুক জাতীয় কোনো কিছু একটা আছে। তারপরে দেখো এখানে কি আছে, একটা বোধহয় খরগোশ জাতীয় কোনো কিছু একটা আছে। তারপর দেখো তো অনেক রকমের গাছও আছে। তাইলে দেখো এই যে একটা বনভূমির যে বাস্তুতন্ত্র, এটা কিনা আবার সমুদ্রের বাস্তুতন্ত্রের সাথে কিন্তু হচ্ছে কি হয় না, মিলে না। বা বনভূমির যে হইতেছে বাস্তুতন্ত্রের যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো, এগুলো হচ্ছে মিলে না। এখানে দেখো তো কি হচ্ছে, আমরা মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র দেখতেছি। এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে আমাদের শ্বেত ভাল্লুক আছে বা পোলার বিয়ার আছে। এইখানে দেখো হচ্ছে যেই গাছগুলো তুমি দেখতে পাইছো, নিশ্চয়ই এই গাছগুলো আর এই গাছগুলো হচ্ছে সেম না। তাহলে তোমার, তারপর দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কি শ্বেত ভাল্লুক, আর এখানে দেখো তুমি এই বনের মধ্যে তুমি কি পাইতেছো, কালো ভাল্লুক বা বাদামি ভাল্লুক গুলো পাইতেছো। তার মানে তোমার মাথায় রাখা লাগবে এই বাস্তুতন্ত্রের মধ্যে কি হয় বলতো, বৈচিত্র্য থাকে বা ভিন্নতা থাকে। একটা বাস্তুতন্ত্র আরেকটা বাস্তুতন্ত্রের থেকে অনেক রকম ভাবে হচ্ছে ডিফারেন্ট হয়। যেটা কাজকর্ম বা তাদের হইতেছে কি বলবো উপাদান বা প্রাণী, এদের মধ্যে অনেক রকমের ডিফারেন্স থাকে। এই যে বাস্তুতন্ত্র গুলোর মধ্যে যে বৈচিত্র্য, এটাকে আমরা কি বলে থাকি বলতো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বুঝতে পারতেছি? ও হ্যাঁ হ্যাঁ, গাছের ভেতরে পেঁচা আছে, গাছের ভেতরে পেঁচা আছে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো হইতেছে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন চলে আসি আমরা এখানে। আমাদের এই যে আমরা এত বৈচিত্র্য দেখতে পাইতেছি, বাস্তুতন্ত্র দেখতে পাইতেছি, এই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় আমাদের জীব বৈচিত্র্যের প্রভাব। এখন তোমার কাছে মনে হইতে পারে, মাঝে মাঝে হচ্ছে মনে হইতে পারে যে আমাদের চারপাশে হয়তো অনেক কিছু আছে, এগুলো হইতেছে থাকার দরকার কি, এগুলো না থাকলেও তো চলতো, এই জীবগুলা বা প্রাণীগুলো না থাকলেও চলতো। যেমন হইতেছে তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেয়া আছে, এগুলার হইতেছে আমি ফার্স্ট হইতেছে বলি, তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেয়া ফার্স্টে বলি। যেমন তোমাদের বইয়ে কি করছে, কঠিন কঠিন উদাহরণ দিচ্ছে। বলছে এক ধরনের কি যেন ছিল, এক ধরনের ঝিনুক ছিল, ঠিক আছে, আমেরিকাতে তোমার একটা জায়গাতে এক টাইপের হচ্ছে ঝিনুক ছিল। তো কাহিনী যেটা হইতেছে, ওই ঝিনুক গুলা কি করতো, তোমার উপকূলে থাকা যে সমুদ্রে যে পানিগুলা ছিল, ওই পানিগুলাকে সে হইতেছে বিশুদ্ধ করতো, ছেঁকে ফেলতো। ঝিনুকগুলা কি করতো, সমুদ্রের পানিটাকে হচ্ছে বিশুদ্ধ করে ফেলতো, ছেঁকে ফেলতো। তাহলে দেখো পানিটা কিন্তু অনেক পরিষ্কার থাকতো। পরে কি হয়েছে, মানুষজন এখন কি করতেছে বলতো, ঝিনুকগুলো হচ্ছে মেরে ফেলতেছে। অথবা পরিবেশ দূষণের কারণে কি হয়েছে বলতো, ঝিনুকগুলো হচ্ছে মারা যায়। এখন ঝিনুকগুলো যখন মারা গেছে, ঝিনুকগুলো তো আর কি করতে পারে না, এই পানিটাকে তো হচ্ছে আর বিশুদ্ধ করতে পারে না। এখন কাহিনী হয়েছে কি বলতো, ওইখানের পানিটা খুবই হইতেছে দূষিত হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। এবং অবস্থা আর কি খুবই ভয়াবহ রকম অবস্থা। তো ওই পানির মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকে, পানির মধ্যে অক্সিজেন কম। এই অক্সিজেন কমের কারণে দেখো পানির মধ্যে অন্যান্য জীবও থাকতে পারতেছে না। তো বিশাল রকমের বাজে একটা সিচুয়েশন হয়ে গেছে। নর্মালি তোমার হয়তো মনে হইতে পারতো যে ঝিনুক দিয়ে আমি করবো নাকি, ঝিনুকের কাজই তো একটা, তাই মারবো, ধরে নিয়ে এসে হইতেছে উপরের খোলসটা এসে আমার বাসার মধ্যে রেখে দিব। কিন্তু দেখো ওটা কিন্তু হচ্ছে ভালো একটা কাজ ছিল, ওটা কিন্তু এখন হইতেছে না, এবং দেখো পরিবেশে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যেতেছে। আবার হচ্ছে তুমি যদি হচ্ছে সেম কাহিনী যদি তুমি চিন্তা করে দেখো, আমরা হইতেছে অনেক সময় যেটা করি আর কি, ব্যাঙ, আমরা মনে করি ব্যাঙের হইতেছে আবার কাজ কি। ব্যাঙ হইতেছে আমাদের ঘরে যদি থাকে বা আশেপাশে থাকে, মনে করি এগুলো হুদাই ঘুরতেছে, এগুলার খেয়া দেয় তো কোনো কাজ নেই। কিন্তু দেখো ব্যাঙ কি করবে, ব্যাঙ যে কাজটা করে, তোমার আশেপাশে থাকা যত পোকামাকড় আছে সেগুলো সুন্দর করে হচ্ছে খেয়ে ফেলে। ওকে। আচ্ছা, তোমাদেরকে এই গল্প আমি বলছিলাম, আমার যে একটা পোষা টিকটিকি ছিল, এটা বলছিলাম তোমাদেরকে, আমার একটা পোষা টিকটিকি ছিল। আচ্ছা, আচ্ছা, বলি না, আচ্ছা শোনো। হ্যাঁ, আমার এটা বলা যায়, আমি দাবি করি আর কি, আমার পোষা টিকটিকি ছিল। তো তখন হইতেছে আমি কোন ক্লাসে পড়ি, হয় কলেজে পড়ি অথবা এসএসসি পরীক্ষা দিব, কলেজে পড়ি অথবা এসএসসি পরীক্ষা দিব বা এইচএসসি পরীক্ষা দিব, এটা একটা মানে এক্সাক্ট টাইমটা মনে নাই আমার, হচ্ছে দিন তারিখের মধ্যে খুব প্যাচ লেগে যায়, খেয়াল থাকে না হচ্ছে কি বার যায় বা কোন বছর যাইতেছে। ইভেন হইতেছে আমার লাস্ট বার্থডে কি হয়ে গেছে তাও আমার খেয়াল থাকে না। আচ্ছা, তাইলে তুমি দেখো, যেটা বলতেছিলাম, কাহিনী হইতেছে, হ্যাঁ, একদিন হচ্ছে আমি অনেক রাত পড়তেছি। তো পড়তেছি পড়তেছি, এখন হচ্ছে গরমকাল, প্রচুর মশা, ওই দিন হচ্ছে ভালো রকমের মশা ছিল। তো এখন হচ্ছে যে পায়ের মধ্যে মশা বসছে, কতবার হচ্ছে আর পা নাড়াবো বা হচ্ছে মশা হইতেছে মারবো। তো এরকম হচ্ছে পাটা ফ্লোরে দিয়ে, মানে চেয়ারে বসে বসে আর কি পড়তেছি, চেয়ার টেবিলে বসে পড়তেছি, পা তো ফ্লোরের মধ্যে আছে, পায়ের মধ্যে হচ্ছে মশা হইতেছে, একটু পরে পরে মারতেছি, খুবই ভয়াবহ রকমের অবস্থা। হঠাৎ করে আমার কাছে মনে হলো কি যেন এসে আমার পায়ের মধ্যে একটা ধাক্কা লাগছে।
বুঝলেন? পায়ের মধ্যে এসে কি যেন ধাক্কা লাগছে, আমি হয়তো মনে করলাম কোনো জায়গা থেকে হয়তো রাত যেহেতু হয়েছে তেলাপোকা হয়তো দৌড়াদৌড়ি করতেছে, হয়তো তেলাপোকা এসে ধাক্কা টাক্কা লাগতে পারে, ফার্স্ট এটা ভাবলাম। তারপর দেখলাম না, আবার হইতেছে তোমার কি হয়েছে দেখো হচ্ছে আমার ইয়াতে হচ্ছে ধাক্কা লেগে গেছে পায়ের মধ্যে, যেন আবার কিসে যেন হয়েছে একটা ধাক্কা লাগছে। তারপর ভাবলাম ইঁদুর টিঁদুর আসলো নাকি কোথা থেকে। তারপর ইঁদুর টিঁদুর খুঁজে পাইলাম না, আবার হইতেছে পা নিচে রাখলাম, আবার হয়েছে দেখলাম ধাক্কা লাগলো এবং সুন্দর করে দেখি একটা টিকটিকি আসছে। টিকটিকিটা এসে কি করতেছিল, আমার পায়ের মধ্যে যে মশাগুলো বসেছিল একটা একটা করে খেয়ে ফেলতেছে। আমার পায়ের উপর মশা বসতেছে, সে টুস টুস করে একটা একটা করে খেয়ে ফেলতেছে। এবং এরপরে কাহিনী যেটা হইতেছে, এরপরের হচ্ছে 2-3 দিন সেম কাহিনী হয়েছে, টিকটিকিরা যেন রাতের বেলা কোথেকে চলে আসতো, নাকি আমার টেবিলের নিচে থাকতো কিনা কে জানে, আমি হচ্ছে পা নিচে রাখতাম, মশা আসতো টিকটিকি খেয়ে ফেলতো। তো এখানে বলা যায় যে ভালো একটা বন্ডিং হয়েছিল আমাদের মধ্যে। এখন টিকটিকিটা হইতেছে এরপরে কোথায় গেছে কে জানে, এখন তো হচ্ছে আর আবার মশা টশা খাওয়ার কেউ নেই। তাইলে দেখো এখন আমরা জানি এখানে যারা আছে মোটামুটি অনেকে টিকটিকি ভয় পাও, যে একটা ভয়ঙ্কর একটা জিনিস, ঠিক আছে। কিন্তু দেখো টিকটিকিরা কিন্তু হচ্ছে অলওয়েজ যে ভয়ঙ্কর এরকম না। টিকটিকি কিন্তু দেখো হচ্ছে খুব একটা কি বলা যায় যে খুবই হইতেছে একটা আদর্শ গৃহপালিত ভালো একটা প্রাণী, ওকে। না এই অর্ঘ, টিকটিকি দেখে হচ্ছে লাফানোর কিছু নাই, টিকটিকি ভয়ঙ্কর কিছু না, টিকটিকি দেখে হইতেছে ভয়ঙ্কর কিছু না। আচ্ছা তাইলে তুমি দেখো তোমার মাথায় রাখা লাগবে পরিবেশে যা আছে আল্লাহ কোনো না কোনো একটা কারণেই বানাইছে। তুমি যদি হইতেছে কোনো একটা, দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, মাঝখান থেকে যদি কোনো কিছু একটা সরাই ফেলে, যেটা কাজে আমরা একটা ফ্লো চার্ট লিখতেছিলাম, যে ধরো তোমার কাছে মনে হলো যে আমরা ফড়িং ভয় পাও, তুমি হচ্ছে সুন্দর করে ফড়িংটা হচ্ছে বাদ দিয়ে দাও, যে আমি ফড়িং আর বাস্তুতন্ত্রে আমি কোনো ফড়িং রাখবো না, ফড়িং হয়ে যাচ্ছে দেখলে আমি ভয় পাই, সব ফড়িং বাদ। পরে কাহিনী কি হয় বলতো, ব্যাঙ কি গাছ খাবে? ব্যাঙ তো গাছ খাইতে পারবে না। আমাদের দেখো যে বাস্তুতন্ত্রের যে খাদ্য শিকলে যে বাকি পার্ট অটোমেটিক্যালি এটা এসে মারা যাবে, বাকি পার্ট গুলোর মধ্যে অটোমেটিক্যালি একটা ইমব্যালেন্স হয়ে যাবে, বুঝতে পারতেছো? আচ্ছা তাহলে দেখো যেটা বলতেছি, পরিবেশে যারা আছে তাদের কিন্তু অবশ্যই হইতেছে কোনো না কোনো গুরুত্ব আছে। তাহলে দেখো ব্যাঙের গুরুত্ব কি, ব্যাঙ কি করতেছে, বিভিন্ন রকমের পোকামাকড় খেয়ে তোমাকে হেল্প করতেছে। তারপরে দেখো তো এই যে তুমি দেখো বিভিন্ন রকমের কিন্তু আমাদের বিশাল বিশাল কিছু হচ্ছে পাখি আছে, যেমন হচ্ছে কি তোমার হচ্ছে পেঁচা, ঈগল, চিল, এরা কি করে, এরা কিন্তু হইতেছে তোমার ইঁদুর খায়, তোমার জমির মধ্যে যে সকল ইঁদুর টিঁদুর থাকে ওইগুলো কিন্তু ইঁদুর টিঁদুর খেয়ে হচ্ছে তারা কিন্তু হচ্ছে হেল্প করে। কিন্তু প্রবলেম হইলো আমরা কি করতেছি, আমরা হইতেছে পরিবেশ দূষণটা হচ্ছে তোমার এই যে হইতেছে তোমার এনভায়রনমেন্ট পলিউশন নানা কারণে দেখা গেছে এই সকল পাখির সংখ্যা অনেকটা কমে গেছে। তো দেখো এখন কিন্তু হচ্ছে ইঁদুরের সংখ্যাটাও বেড়ে যাইতেছে। তো এই যে দেখো তোমার একটা মাথায় রাখা লাগবে, আমাদের পরিবেশে যেই আমাদের উপাদান যেগুলো আছে, বাস্তুতন্ত্রের যে পার্ট যারা আছে, তাদের মধ্যে কিন্তু অলওয়েজ একটা হচ্ছে ব্যালেন্স চলে, ওকে। তো তুমি যদি হইতেছে মনে করো যে এই জিনিসটা আমার জন্য ভালো না, এটা যদি হচ্ছে আমি বাদ দিতে পারি ভালো হতো, তখন কিন্তু অলরেডি কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ওকে। আচ্ছা এটা যদি হয় তাইলে তোমরা এখন তাহলে বলো এটা বুঝতে পারছি। বলবান বলো তো দেখি, জীব বৈচিত্র্যের প্রভাব, যে বৈচিত্র্য কেন দরকার। যত বেশি বৈচিত্র্য হবে তত বেশি উপাদান থাকবে এবং দেখো তত বেশি হয়েছে কিন্তু তুমি হচ্ছে অ্যাডাপ্ট করে নিতে পারবে ওটা, ওকে। আচ্ছা তাহলে এটা হলে চলো এসে আমরা সামনের দিকে যাই। রাজন মশার গুরুত্ব কি, এটা তো আমি জানি না, এটা হচ্ছে ঘাটাঘাটি করা লাগবে, দেখা লাগবে যে মশা কিভাবে হেল্প করে। আচ্ছা তোমরা এখন আমাকে এই পোল কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দাও তো দেখি। আচ্ছা তাহলে পোল কোশ্চেনটা এন্ড করে দেই। পোলাবান দেখা হয়, তোমাদের কি আজকে শক্তি প্রবাহ হিসেবে পড়াইছি বা শক্তি প্রবাহ, হ্যাঁ পড়াইছি, কিন্তু দেখো শক্তি প্রবাহ তো হচ্ছে গতকালকে টপিকই ছিল। সুন্দর করে তো ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদেরকে এগুলো বুঝাইছি না একদম শুরুতে, যে প্রত্যেকটা স্তরকে কি বলা হয়, ট্রফিক লেভেল, ইজি পোল ছিল কিন্তু এটা সবার পারা উচিত ছিল এটা। আচ্ছা তারপরে তোমরা আমাকে এই পোল কোশ্চেনের অ্যান্সারটা দাও তো দেখি।
আচ্ছা, তাহলে এই পোলটাও এন্ড করে দিলাম। দেখো, তাহলে এটা কিন্তু বলছিলাম যে আমাদের যে ভিন্নতা থাকে, জীব সময়ের প্রাচুর্য, ও এতগুলো জীবের মধ্যে যে ভিন্নতা, ওইটাকে কি বলছিলাম আমরা? জীব বৈচিত্র্য। ওকে, আমরা কিন্তু জীব বৈচিত্র্য পড়ছি, আজকে তো অন্য কিছু পড়ি নাই। জীব প্রাচুর্যও পড়ি নাই, জীব পরিবারও পড়ি নাই, জীব সম্প্রদায়ও পড়ি নাই। ওকে, আচ্ছা, এতটুকু যদি পড়ে থাকি তাইলে আমার কাছে মনে হয় আমরা এখন 5 মিনিটের একটা ছোটখাটো একটা ব্রেক নিই। ওকে, 5 মিনিটে নিবো নাকি আরো বেশি নিবো? লাস্ট দিনের মতো আজকের ক্লাস হচ্ছে, দেখবো হচ্ছে ঠিক টাইমে শেষ হয়ে গেছে। ঠিক টাইম কি, আরো আগেই শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে হচ্ছে টেনশন করার কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা যেটা করি আজকে, এই যে এই জন্যই গণতন্ত্র ভালো না। একজন হইতেছে ভাই ব্রেক দিয়েন না, একজন ভাই দেন একটু দেন, একজন হচ্ছে ভাই বেশি দেন, অনেক বেশি। আচ্ছা যাও, আজকে হইতেছে আমরা 7 মিনিটের ব্রেক নিই, হাতে টাইম আছে যেহেতু। তোমরা অনেক অনেক ব্রেক চাও, তবে দেখা যায় অনেক সময় হচ্ছে সময়ের কারণে তোমাদের এত আবদার পূরণ করা পসিবল হয় না। আজকে তোমাদের আবদার রাখবো। 7 মিনিটের ব্রেক। এখন বাজে কয়টা? এখন বাজে 3টা 46। তো আমরা ব্যাক করব 3টা 53।
ভাইয়া শুনতে পারছেন? জি ভাইয়া। আহ, আচ্ছা পোলাপান, তাহলে আমাদের ব্রেক শেষ। আচ্ছা আচ্ছা, সারা বলতেছো ব্রেকের সাজেশন দেওয়ার কথা। আচ্ছা সারা যাও, ক্লাসের শেষে আমরা সাজেশন দিব না। আমাদের যে বিষয়ে সাজেশন লাগে আমরা ক্লাসের শেষে যাব না। তারপরে উম রাজন, এতক্ষণ এতক্ষণ হ্যাঁ আজকে ব্রেকই দিব তোমাদেরকে, বুঝছো? কারণ হচ্ছে তোমরা এই যে মাঝখানে অনেক সময় ভাই ব্রেক দেন, তখন দেখা যায় আমাদের হাতে টাইম থাকে না ব্রেক দিতে। তো আজকে হইতেছে তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন তোমার যেটা হইতেছে মাথায় রাখা লাগবে, যেমন লাস্ট দিন হইতেছে আমরা কিন্তু একদম শুরুতে একটা জিনিস তোমাদেরকে ভালো করে কিন্তু হচ্ছে বুঝাইছিলাম। তো সেটা হলো কি বলতো, যে একদম শুরুতে যখন হচ্ছে আমরা বাস্তুতন্ত্র শুরু করতেছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে আমাদের পরিবেশে যে সকল জীব আছে তারা কিন্তু কেউই না কি না বলতো স্বনির্ভরশীল হয়ে বলা যায় না। সবাই দেখা যায় কোনো না কোনো জিনিসের জন্য একজন আরেকজনের উপর নির্ভরশীল। যেমন তুমি যদি গাছের কথা চিন্তা করো, তোমার কাছে মনে হইতে পারে যে উদ্ভিদ বা গাছ সে তো হইতেছে কি, সে তো হচ্ছে স্বনির্ভরশীল হবে। ওকে, উদ্ভিদ বা গাছ সে কি হবে, স্বনির্ভরশীল হওয়া উচিত। কিন্তু তুমি এটা জিনিস চিন্তা করে দেখো তো, গাছের কথা যদি তুমি চিন্তা করো, উদ্ভিদ সে কিন্তু তার খাবারের জন্য যে কার্বন ডাই অক্সাইড লাগে এটার জন্য প্রাণীর উপর কিন্তু হচ্ছে নির্ভরশীল। ওকে, উদ্ভিদ কিন্তু কার উপর নির্ভরশীল বলতে হচ্ছে আমাদের প্রাণীর উপরে হচ্ছে কিন্তু তার খাবারের জন্য হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে। প্রাণী উদ্ভিদকে কি দিতেছে, কার্বন ডাই অক্সাইড দিতেছে। আর উদ্ভিদ কি করতেছে দেখো তো, প্রাণীকে হইতেছে কি খাবার দাবার দিতেছে। আবার দেখবা প্রাণীও যারা আছে তারাও কিন্তু হইতেছে এক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল। তো দেখা যায় ঘুরে ফিরে আমরা যদি একটা বাস্তুতন্ত্রের কথা চিন্তা করি, একটা বাস্তুতন্ত্রে এরকম এদের মধ্যে যে জিনিসপত্রের আদান প্রদান হইতেছে, এটাকে আমরা যেন কি বলতেছি, এটাকে বলতেছিলাম জিনিসপত্রের আদান প্রদান বা পুষ্টির আদান প্রদান। এই ব্যাপারটাকে কিন্তু আমরা বলতেছিলাম মিথস্ক্রিয়া। ওকে, এই ব্যাপারটাকে আমরা যেন কি বলতেছিলাম, এই ব্যাপারটাকে আমরা বলে ফেলতেছিলাম মিথস্ক্রিয়া। আচ্ছা, তো এই যে মিথস্ক্রিয়া হইলো, এখন তোমার এখানে মাথায় রাখা লাগবে মিথস্ক্রিয়ার যখন হইতেছে তখন দেখো তো, এখন বলো মিথস্ক্রিয়ার সময় কি একটা জীব আরেকটা জীবের হচ্ছে নর্মালি উপকার করতেছে না? বলো, বলো উপকার করে নর্মালি কি করে, উপকার করতেছে। বা ধরো একটা জীব আরেকটা জীবের তো কাজে আসতেছে, উপকার অপকার করুক যেভাবে আসছে। তাহলে দেখো এদের মধ্যে পুষ্টির আদান প্রদান যে হবে এটাকে বলতেছে ওরা মিথস্ক্রিয়া। আর এই যে এরা এই আদান প্রদানের মাধ্যমে একসাথে পাশাপাশি অবস্থান করতেছে, এইটাকে আমরা কি বলবো বলতো, এইটাকে আমরা বলে থাকি সহাবস্থান। এই যে এরা একসাথে অবস্থান করতেছে, এটাকে আমরা কি বলি বলতো, সহাবস্থান। বা আমরা যদি হচ্ছে ইংলিশে বলি সেক্ষেত্রে টার্মটা কি হবে বলো, এটাকে আমরা বলবো সিম্বায়োসিস। একসাথে এরা পাশাপাশি অবস্থান করতেছে মিথস্ক্রিয়ার মাধ্যমে, এটাকে বলবো সিম্বায়োসিস। আর যারা আমাদের সিম্বায়োসিস করতেছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো সহাবস্থানকারী। তাদেরকে আমরা বলবো সহাবস্থানকারী। বা এটার ইংলিশ টার্ম কি হয়ে যাবে, এটার ইংলিশ টার্ম হয়ে যাবে সিম্বায়ন। ইংলিশ টার্ম হয়ে যাবে সিম্বায়ন। ওকে, তাইলে বলতো এই টার্ম গুলা বুঝতে পারছি যে আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন। আজকের ক্লাসে কি পড়লাম, যে মিথস্ক্রিয়ার মাধ্যমে পাশাপাশি একসাথে থাকতেছে এটাকে কি বলতেছে, সহাবস্থান বা সিম্বায়োসিস। এবং সহাবস্থান যারা করতেছে তাদেরকে আমরা কি বলতেছি বলতো, সহাবস্থানকারী। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারছি পোলাপান, বলো বলো বুঝতে পারছি কিনা? হ্যাঁ তাইলে বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এখন তোমার হইতেছে মাথায় রাখা লাগবে এই যে সহাবস্থান হয় এদের মধ্যে যে হচ্ছে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া হইতেছে, মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া হইতেছে এই ব্যাপারটাতে তোমার খেয়াল রাখা লাগবে। এই আন্তঃক্রিয়াকে, আন্তঃক্রিয়া তো বুঝতেই পারতেছে যে এর মধ্যে যে হচ্ছে সহাবস্থানের সময় যে যে ইন্টারেকশন হইতেছে এটাই হচ্ছে আন্তঃক্রিয়া। এই আন্তঃক্রিয়াকে বিজ্ঞানী, এক বিজ্ঞানী ছিল তার নাম ছিল হচ্ছে ওডাম। এক বিজ্ঞানী ছিল তার নাম ছিল যে হচ্ছে ওডাম। এই বিজ্ঞানী ওডাম দুইটা ভাগে ভাগ করছে আন্তঃক্রিয়াকে। বিজ্ঞানী ওডাম কি করছে, দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো কি দেখো, একটা হলো ধনাত্মক আন্তঃক্রিয়া, একটা হবে আমাদের ধনাত্মক আন্তঃক্রিয়া, আর একটা হবে ঋণাত্মক আন্তঃক্রিয়া। তাহলে ধনাত্মক আন্তঃক্রিয়াটা কি, ধনাত্মক আন্তঃক্রিয়া হবে যে আন্তঃক্রিয়াতে বা যে ইন্টারেকশনে বা যে মিথস্ক্রিয়াতে, দেখো মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন হবে কোথায়, হবে কিন্তু হচ্ছে দুইটা বা তিনটা মানে একাধিক জীবের মধ্যে, নর্মালি দুইটা জীবের মধ্যে মিথস্ক্রিয়া হইতেছে। তো এই মিথস্ক্রিয়ার সময় যদি হচ্ছে দুইটা জীবই উপকৃত হয় বা যে কোনো একটু উপকৃত হয়, ঠিক আছে, একজন উপকৃত হইলেও চলবে, যে আরেক কারো কিন্তু ক্ষতি হবে না। মাথায় রাখা লাগবে কি কারো কোনো রকমের অপকার হবে না, হয় দুইজনের উপকার হবে নাইলে কি হবে বলতো একজনের উপকার হবে। ওইটাকে আমরা কি বলবো বলতো, ধনাত্মক আমরা আন্তঃক্রিয়া। ওকে, আর ঋণাত্মক আন্তঃক্রিয়া বুঝতেই পারতেছি এখানে কি হয়, অপকার হবে।
একজন বা দুইজনের কি হবে বলতো, অপকার হবে। তাহলে পোলাপান বলো বুঝতে পারছি কিনা, আন্তঃক্রিয়ার ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। দেখো ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেকটা এরকম, অনেকটা হইতেছে এই যে এরকম, যে ধরো এই যে তুমি এখানে আসো, বা এটা ধরো হইতেছে আমাদের বাসা। তো এই বাসাতে ধরো হচ্ছে, ধরো যে আমি আছি, ঠিক আছে, এই বাসাতে ধরো হচ্ছে আমি আছি। তো এই যে দেখো হচ্ছে পাশের বাসায় যে আন্টি আছে, তাহলে এখন দেখো যে পাশের বাসার আন্টি যারা আছে, তো আমাদের মধ্যে কিন্তু হচ্ছে কি হবে, এই যে আন্টিদের সাথে কিন্তু আমাদের মানে কি হবে, মিথস্ক্রিয়া হবে, আন্তঃক্রিয়া হবে। তো এই যে মিথস্ক্রিয়া আন্তঃক্রিয়া হবে, আন্টি কিন্তু হচ্ছে দুই রকমের হয়, ঠিক আছে। পাশের বাসার আন্টিটা কিন্তু অনেক সময় ভালো হয়, যেমন হইতেছে আমাদের পাশের বাসার আন্টি কিছুদিন আগে আমাদেরকে হচ্ছে পাস্তা রান্না করে হচ্ছে খাওয়াই গেছিল, পাস্তা রান্না করে দিয়ে গেছিল। তো এরকম ভালো ভালো আন্টি আছে, যেখানে কি করবে হচ্ছে তোমার পাস্তা রাস্তা রান্না করে হচ্ছে খাওয়াবে, বলবে তুমি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে খুবই মজা পাবা। তখন হচ্ছে তোমার কাছে মনে হবে কি এখানে তোমার উপকার হইতেছে, ধনাত্মক আন্তঃক্রিয়া। আবার এরকমও হবে, ঠিক আছে, যে আন্টি আবার এরকম হইতে পারে, দেখবে হয়েছে তুমি হয়তো তোমার হয়তো রাস্তায় কোনো জায়গায় দেখছে, তুমি হয়তো ভালো কোনো একটা কাজই করতেছি না, আন্টি এসে কিন্তু এসে বলবে যে ভাবি আপনার ছেলেরে কিন্তু দেখছি, আপনার মেয়েরে কিন্তু দেখছি, সে কিন্তু এই কাজ করতেছে। তখন বুঝতেই পারতেছে, তখন কিন্তু একটা গিরিঙ্গি লেগে যাবে। তো এটা কি হবে, দেখো হচ্ছে আমাদের ঋণাত্মক আন্তঃক্রিয়া, এখানে দেখো তোমার অপকার হইতেছে, একজনের হোক বা না হোক, তোমার অপকার একজনের হইতেছে। ওকে। আর এখানে কি হইতেছে দেখো দুইজনের উপকার হইতেছিল, যে দেখো আমাদের একজনের তো উপকার হইতেছিল, এই আন্টি তোর কোনো ক্ষতি হইতেছিল না। বুঝতে পারছি? বলো। ওকে। আচ্ছা চলো আমরা চলে যাই। যে তাইবা বলতেছে পাশের বাসার আন্টির বাসাতে দাওয়াত খাইছে, তাইবা তাহলে তো হচ্ছে আরো ভালো, তাহলে তো হচ্ছে তোমার পাশের বাসার আন্টি খুবই ভালো। আচ্ছা, এখন তুমি চলে আসো। এখন আমরা এই যে আন্তঃক্রিয়ার ব্যাপারটা তো হচ্ছে মোটামুটি হচ্ছে বুঝতে পারছি। এখন এই যে আন্তঃক্রিয়া আমরা কি করবো, ধরে ধরে হচ্ছে একটা আন্তঃক্রিয়া পড়বো। ওকে, আমরা ধরে ধরে হচ্ছে একটা আন্তঃক্রিয়া পড়বো। তাহলে দেখো এটা আমরা এগুলো হচ্ছে দেখো তো আমরা পড়ে ফেলছি না, ওই দুইটা স্লাইড আমরা আবার ব্যাক করবো, কিন্তু দেখো তোমরা ফার্স্ট আমাকে এই জিনিসটা বলো, এটা বুঝতে পারছি কিনা, যে সিম্বায়ন্স কি, তারপরে হইতেছে যে মিথস্ক্রিয়া কি, তারপরে যে ওডা ধনাত্মক আন্তঃক্রিয়া ঋণাত্মক আন্তঃক্রিয়া, এগুলো আমরা বুঝে ফেলছি। এখন তোমার জানা লাগবে এই যে ধনাত্মক আন্তঃক্রিয়া, ধনাত্মক আন্তঃক্রিয়াটা দুই রকমের হয়। ধনাত্মক আন্তঃক্রিয়া হবে দুই রকমের, যে মিউচুয়ালিজম আর একটা হবে কি দেখো তো হচ্ছে কমেন্সিয়ালিজম। মিউচুয়ালিজম আর কি হবে দেখো তো হচ্ছে কমেন্সিয়ালিজম। মিউচুয়ালিজম জিনিসটা কি দেখো তো, মিউচুয়ালিজম জিনিসটা হইলো যে, ধরো এই যে আমি আবারও বলি, এটা ধরো কি ছিল, এই যে তোমার বাসায়, এটা হচ্ছে আন্টির বাসা, আন্টি কি করলো তোমার জন্য হচ্ছে হয়তো পাস্তা রান্না করে নিয়ে আসলো। তোমার বাসায় কি ছিল, তোমার বাসায় হচ্ছে পায়েস ছিল। তুমি কি করলা, ওই যে বাটি ভর্তি করে আন্টির একবার পায়েস দিয়ে দিলা। তাহলে উপকার কার হয়েছে, দুইজনের উপকার হয়েছে, আন্টিও খুশি তুমিও খুশি। তাহলে এই যে দেখো যেখানে কি হয়, দুইটা জীবেরই কি হয় দেখো আমাদের উপকার হবে, ওইটার আমরা কি বলবো বলতো, মিউচুয়ালিজম। ওকে। ওইটার আমরা কি বলবো বলতো, মিউচুয়ালিজম, যেখানে দুইটা জীবের যে উপকার হয় ওটাকে আমরা মিউচুয়ালিজম বলে থাকি। আর ব্যাপারটা যদি এরকম হয়, ঠিক আছে, ব্যাপারটা যদি এরকম হয় আন্টি এসে তোমার পাস্তা খাওয়া গেল, ঠিক আছে, তুমি কিন্তু হইলে কি করলা, তুমি ওই যে পাস্তা খায় খুবই মজা পাইলে, আন্টিরে প্রশংসা করলে, কিন্তু আন্টির জন্য কোনো কিছু রান্না করে খাওয়াইলে না, তোমার জাস্ট উপকার হইলো। তাহলে ওইটা কি বললো বলো তো, কমেন্সিয়ালিজম। এখন বলো আন্টির কি এখানে কোনো ক্ষতি হয়েছে, তুমি কি আন্টির বাটি ভাঙা ফেলছো বলো, বা আন্টির বাটি হইতেছে দাও নাই বা হারাই ফেলছে, এরকম তো হয়নি, জাস্ট হইতেছে হচ্ছে খালি বাটি দিছো, ব্যাপারটা হয়ে গেছে ওইটা এরকম। তাহলে দেখো আন্টির কিন্তু কোনো ক্ষতি হয় নাই, তোমার জাস্ট উপকার হয়েছে। তো এটা আমরা কি বলবো বলতো, কমেন্সিয়ালিজম। দুইজনের উপকার হইলে মিউচুয়ালিজম, একজনের হইলে কি হবে বলতো, কমেন্সিয়ালিজম। ওকে, ক্লিয়ার? আচ্ছা তাহলে চলো আমরা এখন একটা একটা করে এগুলার উদাহরণ দেখবো, যে মিউচুয়ালিজমের উদাহরণ কি কি আছে, কমেন্সিলিজমের হ্যাঁ কমেন্সিলিজমের উদাহরণ কি কি আছে। তাহলে ফার্স্টে দেখি হচ্ছে মিউচুয়ালিজম। এই যে আমরা কিন্তু হচ্ছে যখন পরাগায়ন করছি অনেক কিছু কিন্তু ডিটেলস পড়ছিলাম, দেখো এখানে জাস্ট এতটুকু বোঝা লাগবে, যখন পরাগায়ন হয় এই যে প্রজাপতি উড়ে উড়ে যায়, মৌমাছি উড়ে উড়ে যায়, তারা কিসের জন্য উড়ে যায় কিন্তু বলছিলাম বলতো, মধু খাইতে যায়। তাহলে দেখো তখন কিন্তু আমাদের এই প্রজাপতির কিন্তু হচ্ছে কি উপকার হয়। আবার দেখো প্রজাপতি যখন হচ্ছে এই যে মধু খেয়ে চলে আসে, তখন কিন্তু দেখো সে পরাগায়ন করে ফেলতেছে, ফুলেরও উপকার হয়, তাহলে দুইজনের উপকার হয়ে যাইতেছে। তাহলে এটা কি হবে বলতো, এটা কিন্তু হয়ে যাবে আমাদের মিউচুয়ালিজম। তারপরে দেখা যায় যে গাছের মধ্যে সুন্দর সুন্দর হচ্ছে ফল ঝুলতে থাকে। ওকে। তখন কি করে পাখি কি করে, এখন তুমি আর আমি কি করি বলতো, তুমি আর আমি যখন একটা ফল খাই সুন্দর করে, ফল পার্টটা খাই, ভেতরে যে বীজ থাকে বীজটা তো আমরা খাই না। কিন্তু পাখি বা যখন হচ্ছে বাদুড় কোন একটা ফল খায়, অনেক সময় তারা যেটা করে পুরো ফলটা খেয়ে ফেলে। তো তখন যেটা হয় বীজটা ওদের পেটের মধ্যে চলে যায়, পেটের মধ্যে চলে যাওয়ার পরে ওটা কিন্তু হচ্ছে ওরা বীজটা ওরা হজম করতে পারে না। তো এই বীজটা কি করে ওদের মল বা পায়খানার সাথে বের হয়ে চলে আসে। এখন বলো, পাখি খাইছে এই গাছের ফল, এখন পাখিকে সারা জীবন এখানে বসে থাকবে? পাখি তো উড়ে 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 যাচ্ছে আরেক জায়গাতে চলে গেছে, ওইখানে গিয়ে তারা মল ত্যাগ করলো, বাদুড়টা এখানে গিয়ে মল ত্যাগ করলো, পায়খানা করলো, তখন ওইখানে একটা নতুন গাছ হয়ে যাবে। তাহলে দেখো এই যে তোরা যে ফল খাইতে পারতেছে, পাখি বাদুড় দুইজনের উপকার হইতেছে। আবার তুমি দেখো এখানে কি হইতেছে, বীজটা দেখো অনেক জায়গা জুড়ে ছড়ায় যাইতেছে, গাছেরও কি হইতেছে দেখো তো হচ্ছে বিস্তার হইতেছে, দুইজনেরই উপকার।
ওকে। আচ্ছা, এটা যদি হয় তারপর আরেকটা জিনিস হচ্ছে তোমার মাথায় রাখা লাগবে, সেটা হলো এই ছবিটা। তোমরা মোটামুটি সবাই ছত্রাক চিনো। তোমরা যারা চ্যাপ্টার 1 পড়ছো তারা তো মোটামুটি ছত্রাকটা হচ্ছে চিনো, যাদের হচ্ছে কি কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, যারা হচ্ছে কি করতে পারে না, আমাদের কোনো রকমের ক্লোরোফিল না থাকে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্য মৃত দেহ বা হচ্ছে কি আমাদের হচ্ছে অন্য কোনো প্রাণীর দেহ থেকে পরজীবী বা মৃতজীবী হিসেবে তারা কি করে, খাবার হচ্ছে শোষণ করে নেয়, তাদেরকে আমরা কি বলি হচ্ছে ছত্রাক, তাই না? তো এই যে ছত্রাক হচ্ছে তুমি বুঝলা, এখন তোমার বোঝা লাগবে আরেকটা ব্যাপার, শৈবাল। শৈবাল তো আমরা মোটামুটি জানি উদ্ভিদ জাতীয় জিনিস হবে এটা, ওকে। এর মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে। এখন কাহিনী হলো দেখো, পরিবেশের কিছু কিছু জায়গাতে, বিশ্বের কিছু কিছু জায়গাতে দেখা যায় শৈবাল আর ছত্রাক একসাথে মিলে একটা আমাদের একটা গঠন তৈরি করে, একটা সিম্বায়োসিস করে, যেটাকে বলা হয় লাইকেন। কি বলরা? শৈবাল আর ছত্রাক মিলে একটা গঠন তৈরি করবে যাকে আমরা বলবো লাইকেন। যেমন এগুলো হচ্ছে লাইকেনের ছবি, এগুলো হইতেছে লাইকেনের ছবি, যে এগুলো হইতেছে লাইকেনের ছবি। আচ্ছা, লাইকেনের কাহিনীটা কি হয়, লাইকেনে হচ্ছে ছত্রাক কি কাজ করে, ছত্রাক হইতেছে লাইকেন হয় হলো তোমার পাথরের মধ্যে, যেখানে কি হচ্ছে পুষ্টির পরিমাণ কম, যেখানে পুষ্টি টুষ্টি কম থাকে ওইখান থেকে হইতেছে দেখা যায় লাইকেনটা হয়। এবং লাইকেনে দেখো যেখানে হচ্ছে পুষ্টি কম, তুমি বলো তো পাথরের মধ্যে বা যেখানে হচ্ছে মাটির মধ্যে পুষ্টি কম, ওখানে গাছ কি ভালো করে গজাবে? শৈবালকে ভালো করে গজাইতে পারবে? তুমি মানে বলো, এটা কি সে পারবে? এটা কিন্তু সে পারবে না, ওকে। তো ছত্রাক দেখো, ছত্রাক কিন্তু যে কোনো জায়গাতে হয়ে যেতে পারে। ছত্রাকের কাজ কি, সে হইতেছে যে কোনো জিনিস পাইলে ওটা হইতেছে ভাঙা ঘুরে ফেলতে পারে, অল্প একটু জৈব বস্তু পাইলে ওটা কি করতে পারে, সে ভেঙে ফেলতে পারে। তো ছত্রাকের কাজ হচ্ছে, লাইকেনের মধ্যে ছত্রাকের কাজ হলো সে মাটি থেকে বা পাথর থেকে বা যেইখানে সে হইতেছে ওইখান থেকে সে কি করবে, খনিজ লবণ বা পানি এগুলা শোষণ করবে। শোষণ করে কারে দিয়ে দিবে বলতো? শোষণ করে এগুলা দিয়ে দিবে সে আমাদের শৈবালকে, ওকে। ছত্রাক এগুলা শোষণ করে দিয়ে দিবে শৈবাল। শৈবালকে দেওয়ার পর শৈবালের কাজ কি, শৈবাল দেখো এখন ছত্রাক তো নিজের খাবার নিজে বানাইতে পারে না, শৈবাল কি করবে, ছত্রাক যে খাবারগুলোকে দিচ্ছে ওইগুলো ইউজ করে সে তখন শালুক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করবে। তৈরি করে সে শুধু নিজেই খাবে না, কাকে আবার দিয়ে দিবে, ছত্রাককে কিন্তু খাবার দাবার দিবে। মানে এই যে ছত্রাক আর শৈবাল মিলে যেই আমাদের সিম্বায়োসিসটা হইতেছে, এটাকে বলতেছি লাইকেন। তাহলে লাইকেন কি বুঝতে পারছি বলে বলো? এটা নিয়ে দেখবা তোমাদের কলেজে ডিটেলস অনেক বিস্তারিত আলোচনা আছে, লাইকেনের প্রকারভেদ, হ্যান ত্যান হাবি জাবি, কি করে না করে, ওইখানে তখন তোমরা ডিটেলস জানতে পারবে। এতটুকু বুঝতে পারছি কিনা, আইডিয়া পাইছি কিনা লাইকেন? ওকে। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ প্রমিত, রুট নডিউলস আসতেছে, আমরা রুট নডিউলস হচ্ছে আমরা আসতেছি, ওকে। আচ্ছা আচ্ছা, এখন কাহিনী হলো এই যে তোমাদের যে কোয়েশ্চেন ছিল রুট নডিউলস, রুট নডিউলস কি? এপোলাবান বলো, এটা কি গাছ? কে বলতে পারবা দেখা, কি কি গাছ, কি গাছের মতো লাগে? না, এটা পান গাছ তো না, হ্যাঁ মটর গাছ হয়তো হইতে পারে, ঐক্য মটর গাছ আমি দেখি না, এটা শিম গাছের মতো লাগে। হুম, এটা দেখতে হচ্ছে শিম গাছের মতো, এটা হচ্ছে শিম গাছ বা শিম জাতীয় কোনো একটা গাছ। শিম গাছ তো মোটামুটি বোধহয় অনেকে দেখছো, ওকে। দেখো এটা কিন্তু অনেকটা পাতাটা দেখতে কিন্তু হচ্ছে একটা শিম গাছের মতোই লাগতেছে। আচ্ছা, এখন কাহিনী হলো ভাই পোলাপান বলো, শিম কোন জাতীয় খাবার? শিম কোন জাতীয় খাবার আমরা বলো তো দেখি। শিম হচ্ছে আমিষ জাতীয় খাবার, তাই তো? শিমের কথা যদি বলি সেটা হলো আমিষ জাতীয় খাবার। এখন বলো, আমিষের মধ্যে কি পাওয়া যায়? আমিষের মধ্যে পাওয়া যায় কিন্তু নাইট্রোজেন পাওয়া যায়। আমিষের মধ্যে তুমি কি পাবা, নাইট্রোজেন পাবা, যেটা তুমি শর্করাও তোমাকে সাপ্লাই দিতে পারবে না। আবার যেটা তোমার কে সাপ্লাই দিতে পারবে না বলতো, যেটা তোমার কিন্তু ইয়াও সাপ্লাই দিতে পারবে না, তোমার ফ্যাটও সাপ্লাই দিতে পারবে না, শুধুমাত্র আমিষই কিন্তু তোমাকে নাইট্রোজেনটা সাপ্লাই দিবে, ওকে। আচ্ছা, তাইলে এটা যদি হচ্ছে আমরা মাথায় রাখি, তোমার এখান থেকে মাথায় রাখা লাগবে আরেকটা বিষয়। দেখো এই যে পাতাগুলো আছে তারা কিন্তু বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে পাতার মধ্যে তারা কিন্তু সালোক সংশ্লেষণ করতেছে। তাইলে দেখো শিমের মধ্যে দেখো যেহেতু আমিষ তৈরি করা লাগবে, শিমের মধ্যে নাইট্রোজেন দেওয়া লাগবে, আমিষ তৈরি করার জন্য নাইট্রোজেন লাগবে। নাইট্রোজেনটা তারা পায় কোথা থেকে? নাইট্রোজেন যেটা করে এদের, যে মাটির নিচে যে মূল আছে এখানে কি থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে, কি থাকবে, কিছু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম, ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম, ওকে। আচ্ছা, এই যে রাইজোবিয়াম নামক যে হচ্ছে ব্যাকটেরিয়া আছে, রাইজোবিয়াম নামক যে ব্যাকটেরিয়াটা আছে, সে কি করে, তোমার এই বাতাস থেকে নাইট্রোজেন ধরে, বাতাস থেকে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন জাতীয় কিছু যৌগ তৈরি করে, নাইট্রোজেন জাতীয় যৌগ তৈরি করে সেটা হচ্ছে মূলের কাছে দেয়।
মূলের কাছে দিয়ে সে মূলের মধ্যে গুটি গুটি করে সে হচ্ছে মূলের ভেতরে কিছু গুটি তৈরি করে, এগুলোর মধ্যে নাইট্রোজেন গুলো হচ্ছে জমা রাখে। তোমাদেরকে যদি হচ্ছে আমি জুম করে দেখাই, এখানে হচ্ছে একটু জুম করে দেখাই, রাইজোবিয়ামকে এই যে দেখো মূলের মধ্যে দেখো ছোট ছোট গুটি আছে। এই গুটিগুলা কে তৈরি করে? রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া, তারা এখানে নাইট্রোজেন সংবন্ধন করে। যদি হচ্ছে সোজা কঠিন ভাষায় বলতে চাই, তোমাদের বইয়ের ভাষায়, নাইট্রোজেন সংবন্ধন করে ওই বায়বীয় নাইট্রোজেন, ওটাকে হচ্ছে এরকম গুটির মধ্যে হচ্ছে নিয়ে আসা ক্ষেত্রে বলতেছে নাইট্রোজেন সংবন্ধন করা। আর এই যে নাইট্রোজেন এখানে সংবন্ধন হয়ে যাইতেছে, তাইলে দেখো এই যে রাইজোবিয়ামের কি কাজ হইতেছে, রাইজোবিয়াম কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে শিম গাছটাকে হেল্প করতেছে। শিম গাছ কিভাবে দেখো তাহলে রাইজোবিয়ামকে আবার হেল্প করে, সে যে খাবার যেটা তৈরি করতেছে ওইখান থেকে রাইজোবিয়ামকে কিছু খাবার দাবার দেয়। তাহলে এখানেও কি হয় বলতো? মিউচুয়ালিজম। পোলাপান বলো মিউচুয়ালিজম বুঝতে পারছি? বলো মিউচুয়ালিজম বুঝতে পারছি কিনা? আচ্ছা, বুঝে থাকলে চলো এখন আমরা চলে যাই কমেন্সিল হ্যাঁ কমেন্সিলিজমে চলে যাই। আচ্ছা, কমেন্সিলিজম থেকে তোমার মাথায় রাখা লাগবে এখানে কি হয়, একটা গাছ উপকৃত হয় কিন্তু আরেকটা গাছের উপকার না হলেও কোনো রকমের ক্ষতি হয় না। একটা গাছ উপকৃত হয় কিন্তু আরেকটা গাছের উপকার না হলেও কোনো রকমের ক্ষতি হয় না। যেমন দেখো এখানে কি আছে, আমাদের একটা গাছ আছে, এবং এখানে দেখো এই পোলাপান এই আলু খাইছো, এটা কিন্তু আলু, জানো? এটা কিন্তু হইতেছে তোমার আলু, এখানে হইতেছে এই আলুর ভর্তা কেউ খাইছো? আমার গ্রামের বাড়িতে গেলে এই আলুটা খাওয়া হয় নরমালি ভর্তা। আলুটা সবুজ কালারের হয়, কাটলে দেখা যাবে সবুজ, ভর্তাটা একটু সবুজ সবুজ হয়। তো অনেকেই খাইছে এটা, দেখি কে কে খাইছে দেখি। রাইসা খাইছে, মাসিয়া খাইছে, তারপর ঐক্য, রাজন, তারপরে হইতেছে তাইয়েবা, তারপর হচ্ছে ফারিয়া, ইশাদ। তাইবা বলতেছে অনেক মজা, হ্যাঁ। আরিয়ানও খাইছে, হ্যাঁ, এটা খায়া দেখতে পারো, ভালো লাগার কথা। ওকে, তাইলে এই আলুটার নাম হচ্ছে চুপড়ি আলু। এটা হচ্ছে নর্মালি আমি হচ্ছে আমার নানু বাড়িতে গেলে মাঝে মধ্যে খাওয়া হয়, অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না। লিস্ট হচ্ছে 4-5 বছর তো হবে, আরো বেশি হইতে পারে, অনেক আগে খেয়েছিলাম, তবে খেয়েছিলাম না তা আমার নিজেরও খেয়াল। তো এই আলুটা তোমার যেটা হয়, নিচে কিন্তু মাটিতে হয় না। নর্মালি তুমি আমি যে বাসায় যে গোল আলু যেগুলা খাই, ওগুলা কিন্তু এরকম হয় যে মাটি উপরে দেখা যাবে যে আলুর গাছ হয়ে আছে, আলুর গাছটা যে লতা পাতা হয়ে গেল, নিচে বিশাল বড় আলু হয়ে থাকে। কিন্তু দেখো তো এই আলুটা কই থাকে? এই আলুটা কিন্তু হচ্ছে দেখো উপরে হয়ে যাচ্ছে, মাটির উপরে হয়। এই যে তুমি দেখো যে লতা পাতা দেখতেছো না, এটা হলো কিন্তু আলুর মেইন গাছটা, এটা হলো মেইন গাছটা। তো এখানে কি করা হইতেছে, এটা ধরো এখানে গাছটা নিচে ছিল, এখানে যে আমরা আলু গাছটা লাগাই দিছি, ওই আলু গাছটাকে কি করা হয়, এই গাছের সাথে একটু হচ্ছে লাগাই দেওয়া হয়, তখন কি করে এই আলু গাছটা গাছটাকে ধরে ধরে ঘুরে ফিরে হচ্ছে উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, উপরে উঠে গাছের উপর হচ্ছে ভর করে সে পুরা গাছ জুড়ে ছড়ায় পড়ে, পুরা গাছ জুড়ে ছড়ায় পড়ে। ছড়ায় পড়ে সে কি করে, তখন হইতেছে বড় হইলে এখানে হচ্ছে আলু হয়, তখন তুমি হচ্ছে আলু পায়রা পায়রা খাবা। আমাদের নানু বাড়ির দিকে এটাকে হচ্ছে গাছ আলু বলে, মনে হয় এটা কি জানি বলে ভুলে গেছি, এরকমই বলে, কিশোরগঞ্জের দিকে মেবি হচ্ছে গাছ আলু। ওকে, আচ্ছা, তাইলে দেখো কাহিনী হইলো, তুমি আমাকে বলো এখানে যে আমাদের যে চুপড়ি আলু আছে, সে পুষ্টি কোথা থেকে নিতেছে? সে কি এই গাছ থেকে পুষ্টি নিতেছে নাকি মাটি থেকে নিতেছে বলো তো দেখি। চুপড়ি আলুটা তার পুষ্টি গাছ থেকে নিতেছে নাকি মাটি থেকে নিতেছে? কোন জায়গা থেকে নিতেছে বলো তো? মাটি থেকে নিতেছে না, তাইলে বলো সে কি গাছটার কোনো ক্ষতি করতেছে? না, গাছটার কোনো ক্ষতি করতেছে না। গাছটার কি কোনো উপকার করতেছে বলো? গাছের কি কোনো উপকার করতেছে? না, গাছের কোনো উপকারও করতেছে না। কিন্তু তুমি আমারে বলো তো এখানে চুপড়ি আলুর উপকার হইতেছে কিনা আমাকে বলো তো দেখি। গোলাপার, চুপড়ি আলুটার উপকার হইতেছে না? সে দেখো সুন্দর করে দেখো তো পুরা গাছ জুড়ে ছড়ায় ছিটে গেলে উপরে গিয়ে বেশি বেশি করে আলো পাবে, ঠিক আছে? উপরে গিয়ে বেশি বেশি করে আলো পাবে, বেশি বেশি করে সালোক সংশ্লেষণ করবে, বেশি বেশি করে আলু বানাতে পারে। তাহলে বলো তো চুপড়ি আলুর উপকার হইতেছে না উপকার হইতেছে? তাহলে দেখো এখানে জাস্ট একজনের উপকার হয়। এইটারে আমরা কি বলে বলতো? এটারে আমরা বলতেছি কমেন্সিলিজম। ওকে, এটা আমরা কি বলতেছি বলতো? হচ্ছে আমরা কমেন্সিলিজম। তারপরে তুমি দেখো সেম কাহিনী হয়, এটা আমাদের আরেকটা গাছ, এটা বলা হয় রোহিণী উদ্ভিদ। রোহিণী উদ্ভিদও সেম কাজই করে, যে নিচে হইতেছে এদের মেইন মূলটা মাটিতে থাকে, আরেকটা গাছকে ধরে বেয়ে বেয়ে তারা উপরে উঠে যায়, ওই গাছ থেকে তারা ওই গাছের কোনো রকমের ক্ষতি করে না, জাস্ট হচ্ছে উপরে উঠে তোমার সূর্যের আলোটা তারা নিয়ে নেয়। তাইলে দেখো কাহিনী যেটা হইলো, দেখো ওই যে আমাদের যে গাছটা সাপোর্ট দিতেছে ওই গাছের কিন্তু কোনো রকমের প্রবলেম হয় না। তো রোহিণী গাছের কিন্তু দেখো কি হইতেছে, তার কিন্তু অনেক উপকার হইতেছে। তাহলে এখানেও কি হয়, কমেন্সিলিজম হয়, বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে চলো আমরা সামনের পার্টে চলে যাই। এখন তোমার জানা লাগবে এতক্ষণ ধরে যেগুলো পড়তেছিলাম, হয় একজনের উপকার হইতেছিল না হলে দুইজনের উপকার হইতেছিল, কিন্তু কোনো অপকার হইতেছিল না। এখন আমরা যেটা দেখবো সেখানে আমরা দেখতে পাবো
যে ঋণাত্মক আন্তঃক্রিয়াতে একটা জীব বা কি হয় উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এখন এই ঋণাত্মক আন্তঃক্রিয়াটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি আছে দেখো তো দেখি। এক নম্বরে থাকতেছে হচ্ছে শোষণ, 2 নম্বরে প্রতিযোগিতা, 3 নম্বরে কি থাকে অ্যান্টিবায়োসিস। আচ্ছা, তাহলে শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। শোষণে চলে আসে। শোষণে দেখো, এখানে দেখো তোমার এই যে এই গাছগুলোর নাম জানো? যে লতা যেগুলো আছে এগুলো গোল্ডেন কালার, এগুলোর নাম হচ্ছে স্বর্ণলতা। লতা যেগুলো আছে এখানে গোল্ডেন কালার, এগুলোর নাম হলো স্বর্ণলতা। এখন তোমার কাছে হয়তো মনে হইতে পারে স্বর্ণলতা একটু আগে যেটা দেখছিলাম রোহিণী উদ্ভিদ, এই দুইটা বোধহয় সেম জিনিস, কিন্তু কাহিনী হলো স্বর্ণলতা আর রোহিণী উদ্ভিদ সেম জিনিস না, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। রোহিণী উদ্ভিদের মেইন মূলটা মাটির মধ্যে থাকে এবং সে তোমার এই যে যেই গাছটাকে পেঁচায় পেঁচায় উপরে উঠে ওই গাছের কিন্তু কোনো রকমের প্রবলেম করে না। তো স্বর্ণলতার কাজ হইলো সে হইতেছে যেই গাছটা পেঁচায় পেঁচায় উপরে উঠতেছে ওই গাছ থেকেও সে কি করে পুষ্টি শোষণ করে নিয়ে নেয়। ওকে, ওই গাছ থেকেও সে কি করবে পুষ্টি শোষণ করে নেবে। এখন দেখো এখানে স্বর্ণলতা তো উপকার হলে বুঝলাম, কিন্তু বলতো এই যে গাছটা সাপোর্ট দিতেছে ওই গাছটার অপকার হইতেছে কিনা বলো। বলো এই গাছটার কি অপকার হইতেছে কিনা? অপকার হইতেছে। তাহলে এইটাকে আমরা কি বলবো বলতো শোষণ। এটাকে আমরা বলবো শোষণ। এবং দেখো এখানে কি করতেছে শোষণ, আমরা ওই ঋণাত্মক আন্তঃক্রিয়াকে বলি। অপকার হইতেছে মানে তো ঋণাত্মক আন্তঃক্রিয়া। তাহলে শোষণ আমরা কখন বলি, যখন কি করে একটা আরেকটার বডি থেকে সে কি করে হচ্ছে পুষ্টি শোষণ করে নেয়। ঠিক আছে, একজন আরেকজনের দেহ থেকে কি করে দেখো তো হচ্ছে পুষ্টি শোষণ করে নিবে, অথবা একজন আরেকজন থেকে তোমার কি করবে তার অধিকার থেকে বঞ্চিত করবে। তার অধিকার থেকে বঞ্চিত করবে। যেমন দেখো এখানে যদি তুমি যদি চিন্তা করে দেখো এই যে পুষ্টিগুলা কার অধিকার ছিল? পুষ্টিগুলা কিন্তু ছিল এই আমাদের যে সাপোর্ট দিতেছে যে গাছটা, হোস্ট যে গাছটা আছে তার কিন্তু অধিকার ছিল। সে নিজের থেকে বলতো স্বর্ণলতা। তাহলে দেখো সে কিন্তু তার নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে। তাহলে এটাকে তুমি কি বললো বলতো শোষণ। ওকে, তাহলে নিজের অধিকার থেকে বঞ্চিত হইলে এটাকে আমরা শোষণ বলি। নিজের অধিকার থেকে বঞ্চিত হলে বলতেছি শোষণ। এমন আরেকটা এক্সাম্পল আছে, সেটা হলো এই যে দেখো এটা হলো আমাদের কোকিল। ওকে, এটা হলো হচ্ছে আমাদের কোকিল পাখি। ওই কোকিল পাখি গিয়ে কি করে বলতো, সে এটাতে খুবই আলসা, মানে মাত্রাতিরিক্ত আর কি আলসা। তাহলে এখন দেখো সে গিয়ে কি করে ডিম পাইরে আসে হচ্ছে কাকের বাসা। আশেপাশে যাবে গিয়ে দেখবে সে কোনো হচ্ছে কাক আছে কিনা, কাকের বাসাতে হচ্ছে সে ডিম পারবে। ওকে, তারপর দেখো এরপরে কাহিনী কি হবে, কাক তো মনে করে এই ডিম আমার, তখন কাক কি করে, কাক হচ্ছে ওই ডিমের মধ্যে তা দেয়। বাচ্চা বড় হয় অনেক কষ্ট করে টরে হইতেছে, ওই বাচ্চাটা হচ্ছে বড় টড়া করে তোলে। এখন তুমি আমারে বলো এখানে কাকের বাচ্চাগুলা কি বলো কাকের মায়া মমতা থেকে বঞ্চিত হইতেছে কিনা বলো। যদি হইতেছে কোকিলের বাচ্চাটা না থাকতো তাহলে কাক কি করতে পারতো, তার বাচ্চাগুলো কেয়ার আরো বেশি করে নিতে পারতো না, নিতে পারতো। তাইলে এই কারণে এটাকে আমরা কি বলবো বলতো, এটাকেও কিন্তু আমরা বলে থাকবো শোষণ। এটাও কিন্তু কি বলতো এক ধরনের শোষণ। তাহলে বুঝতে পারছি বলো, শোষণ কি বুঝতে পারছি কিনা? না, কাক বুঝতে পারে না রে ভাই, বুঝতে পারলে তো কাক এটা হইতেছে কাক এই ডিমই খেয়ে ফেলতো। পাইছি খেয়ে ফেল। আচ্ছা, তাইলে এরপর চলে আসি। এখন তোমার যেটা পড়া লাগবে সেটা হলো প্রতিযোগিতা। এই পোলাপান, প্রতিযোগিতা হয়েছে এখানে আমার নিজের মতো করে হচ্ছে, মানে নতুন করে বলার কিছু নাই। তোমরা পড়ছিলে না অন্তঃপ্রজাতিক সংগ্রাম আন্তঃপ্রজাতিক সংগ্রাম এর আগের চ্যাপ্টারটাতে, আর এর আগের চ্যাপ্টারটাতে তোমাদের কিন্তু পড়াইছিলাম অন্তঃপ্রজাতিক সংগ্রাম আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এই যে দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম চলে এটাকে আমরা কি বলতেছি প্রতিযোগিতা। বা একই প্রজাতির মধ্যে অন্তঃপ্রজাতিক যে সংগ্রামটা চলে এটাকে বলতেছি আমরা কি বলতো প্রতিযোগিতা। তাহলে প্রজাতিগুলোর মধ্যে যে সংগ্রাম চলে এদেরকে আমরা প্রতিযোগিতা বলে থাকি। ওকে, আচ্ছা, এটা যদি হয় তারপরে আমরা চলে আসি এই পার্টটাতে। তাহলে আমাদের দেখা হচ্ছে আমাদের সংগ্রামকে আমরা প্রতিযোগিতা বলতেছি। এখন চলে আসি অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস কি? অ্যান্টিবায়োসিস হলো তোমরা যদি এই মানুষটার কথা হচ্ছে যদি জানতে চাও, এই মানুষটার নাম হলো আলেকজান্ডার ফ্লেমিং। তো আলেকজান্ডার ফ্লেমিং কি করতেছিল, সে তার এই যে এরকম হচ্ছে এটা বলে পেট্রি ডিশ। ওকে, এরকম একটা পাত্র নিছিল, কাচের পাত্র। এখানে এসে কিছু ব্যাকটেরিয়া রেখে ব্যাকটেরিয়া কি করছিল খাবার দাবার দিছিল। ব্যাকটেরিয়া খায়া দেয়া দেখো যে অনেকগুলো, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া অনেকগুলো ব্যাকটেরিয়ার একটা কলোনি বলতে পারো। অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া একটা কলোনি। ওকে, খাবার দাবার দিচ্ছে ব্যাকটেরিয়া খেতে উড়া ধুরা রকমের হইতেছে, তোমার কি করতেছে বড় হইতেছে। তখন সে যেটা করছিল সে অ্যাক্সিডেন্টালি এখানে পেনিসিলিয়াম নামে একটু ছত্রাক হচ্ছে সে ফেলে দিয়েছিল, আর কোথা থেকে যেন উড়ে পড়ছিল, আমি পুরো হিস্ট্রিটা ভুলে গেছি। তো পেনিসিলিয়াম যখন হচ্ছে সে হচ্ছে ছত্রাকটাকে রাখছিল, পেনিসিলিয়ামের বডি থেকে কিছু রাসায়নিক পদার্থ বের হইতেছিল যাকে আমরা কি বলতে পারি পেনিসিলিন জাতীয় জিনিসপত্র বের হইতেছিল। তো ওই রাসায়নিক পদার্থ বের হওয়ার পরে যেন কি হইতেছিল দেখা যাইতেছিল ব্যাকটেরিয়ার যে কলোনি, ওই ব্যাকটেরিয়ার কলোনিতে জীবের সংখ্যা ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে কমতেছে, ব্যাকটেরিয়া গুলো মারা যাইতেছে। ওকে, তাহলে বলতো এখানে কি হইতেছে, পেনিসিলিয়াম কিছু রাসায়নিক পদার্থ ইউজ করে ব্যাকটেরিয়া গুলার হচ্ছে কি বলতো বংশবৃদ্ধি করতেছে, বংশবৃদ্ধি বাধাগ্রস্ত করতেছে কিনা পেনিসিলিয়াম
বস্তুর কোন একটা জীবের ক্ষরণকৃত পদার্থ দিয়ে বা নিঃসৃত পদার্থ দিয়ে অন্য একটা জীবের ক্ষতি হয়, তখন এটাকে আমরা বলে থাকি কি, তখন এটাকে বলে থাকি আমরা অ্যান্টিবায়োসিস। ওকে, তখন এটাকে আমরা অ্যান্টিবায়োসিস বলে থাকি। আচ্ছা, অ্যান্টিবায়োসিস যদি চলে আসে, তারপর এখানে এই স্লাইডটা থেকে দেখো কি দেয়া আছে, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কি বলতো? অপরিসীম। ওকে, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। অপরিসীম বানান হয়েছে, আমি অনেকদিন ধরে অপরিসীম লিখি না, আমি বানান ভুলে গেছি। হ্যাঁ তাসনিম, হ্যাঁ এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি। ওকে, হ্যাঁ হ্যাঁ, অ্যান্টিবায়োটিকটা এভাবে ডিসকভার হয়েছিল। এবং দেখো, অ্যান্টিবায়োটিক কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। আমরা যেটা করি আর কি, নর্মাল ঠান্ডা জ্বর কাশি হইলেই আমরা হচ্ছে দৌড়াদৌড়ি করি যে আই হাই আমি এখন অ্যান্টিবায়োটিক খাবো এবং হচ্ছে সুস্থ হয়ে যাবো। কিন্তু যদি ওইটা ভাইরাস রিলেটেড কিছু হয়, তুমি যতই অ্যান্টিবায়োটিক কোনো কিছু খাও, কোনো কিছু হবে না, উল্টা তোমার বডিতে তখন অ্যান্টিবায়োটিকের প্রতি একটা রেজিস্ট্যান্স হবে। পরবর্তীতে যখন তুমি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে, তখন অ্যান্টিবায়োটিক খাইলেও কোনো কাজ হবে না। বুঝতে পারতেছি? এই জন্য বুঝে শুনে ডাক্তারের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক খাবো, নিজেরা পাকনামি করবো না বা অন্য কারো পরামর্শ মতো পাকনামি করবো না। বুঝতেছি? এটা হচ্ছে কখনোই করবে না। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে পরিবেশের সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি, এটা অপরিসীম। এখন দেখো এখানে তো আমার নতুন করে কিছু বলার নাই, তোমরা দেখো এত তো আমি ক্লাসের মধ্যে অলরেডি অনেকবার বলছি যে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা আমাদের উপাদানই হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা উপাদানই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। একটা উপাদানের যদি হচ্ছে কোনো রকম মিসিং হয়, দেখবো হচ্ছে পুরো বাস্তুতন্ত্রের মধ্যে একটা কিন্তু হচ্ছে প্রবলেম চলে যায়। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হইতেছে আমাদের এই গাছ। তুমি দেখো গাছ, নর্মালি এখন যে প্রবলেমটা হইতেছে, গাছের সংখ্যা কমে যাইতেছে, তারপর হচ্ছে কি পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাইতেছে, খুবই ভয়াবহ অবস্থা। এই জন্য আমাদের কি করা লাগবে, সবারই হচ্ছে যতটুকু পারি গাছ লাগানোর চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা, তারপর বইয়ে যা আছে তোমরা রিডিং বলে বাকিটুকু বুঝবা। এটা হচ্ছে অপরিসীম টাইপের একটা কোয়েশ্চেন এবং এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, তাহলে চলে আসি আমাদের পরের স্লাইডে। তোমরা আমাকে এখন এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিয়ে দাও তো দেখি সবাই। আচ্ছা, পোলটা তাহলে এন্ড করে দেই। তাহলে বলো, কে দুইটা ভাগে ভাগ করছিল? ভাগ করছিল কিন্তু হচ্ছে ওডাম। বায়োলজিতে তো গ্যালিলিও নিউটন জীবনেও আসবে না, অ্যারিস্টটল তো হচ্ছে আসলে আসতে পারে, কিন্তু আমরা তো পড়িনি আজকে অ্যারিস্টটল। তারপরে তোমরা আমাকে এখন এই পোলের অ্যান্সারটা দাও। আচ্ছা, এই পোলটা এন্ড করে দেই তাহলে। বলো, এখানে কি হবে? এই মাত্র পড়ে আসছে যে একটা জীব যখন হইতেছে তোমার কোনো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, এটার জন্য যদি অন্য কারো কি হয়, কোনো ক্ষতি হয়, এটা কি বলছি? অ্যান্টিবায়োসিস। ওকে, এই কমেন্সিলিজম দাগাইছে, ধরে হচ্ছে মায়ের দিব, কি সুন্দর করে মিউচুয়ালিজম কমেন্সিলিজম বুঝাইলাম পাশের বাসার আন্টি দিয়ে। তুমি যদি এটার মধ্যে প্যাঁচ লাগাও তাহলে কেমনে হবে? হ্যাঁ, এটার অ্যান্সার দাও দেখি। গোলাপান, এই যে কি যে পড়ছো ক্লাসে, কোন দিকে যে মনোযোগ দিচ্ছে আল্লাহ মাহবুদে জানে। যে একজন দাঁড়াইছো ক্যালসিয়াম, ওরে ভাই আমি তো বলছি একজন শর্করা নিবে একজন নাইট্রোজেন নিবে, ক্যালসিয়াম আসলে কোত্থেকে? হ্যাঁ, তুমি দেখো এই যে পোলাপান প্রায় 50% হচ্ছে রং অ্যান্সার দিছো, খেয়াল করো। আমি আবারও বলতেছি কাহিনী কি হয়েছিল এখানে, আমি কি বলছিলাম যে রাইজোবিয়াম কি করে, আমার হচ্ছে শিম গাছে, শিমের মধ্যে কি থাকবে, নাইট্রোজেন থাকা লাগবে। এখন নাইট্রোজেনটা হইতেছে শিম গাছ কোত্থেকে নিবে, এই যে দেখো যে রাইজোবিয়াম কি করে, বাতাসে থাকা নাইট্রোজেনটাকে সে হইতেছে কিছু রাসায়নিক যোগে পরিবর্তন করে গুটি গুটি করে ওদের মূলের মধ্যে হচ্ছে রেখে দেয়, শিম গাছের মূলের মধ্যে রেখে দিবে।
রাইজোবিয়ামের কাজ হলো সে শিম গাছকে দিতেছে নাইট্রোজেন। আর এই যে দেখো, শিম গাছের কাজ কি? কেন রাইজোবিয়াম শিম গাছকে নাইট্রোজেন দিবে? কারণ শিম গাছ হলো আমাদের রাইজোবিয়ামকে শর্করা দিয়ে হেল্প করে, বুঝতে পারতেছি? তাহলে দেখো, রাইজোবিয়ামের কাজ সে শিম গাছকে নাইট্রোজেন দিবে, কারণ শিম গাছের নাইট্রোজেন দরকার শিম বানানোর জন্য। আর রাইজোবিয়ামের বেঁচে থাকার জন্য কি দরকার? শর্করা দরকার, শক্তির জন্য শর্করা দরকার। এটা কে দিবে? আমাদের শিম গাছ দিয়ে দিবে, বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা চলে আসি। তাহলে দেখো কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা হলো রাইজোবিয়াম আমাদের ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে পেয়ে থাকে শর্করা। ওকে। এই যে সবাই গণহারে হচ্ছে নাইট্রোজেন দেখে, ব্যাকটেরিয়া থেকে দেখো শিম জাতীয় উদ্ভিদ থেকে ব্যাকটেরিয়াটা কি পাবে? শর্করা পায়। এরপর দেখো, তোমাদের জন্য থাকতেছে এখানে প্র্যাকটিস করার জন্য একটা সৃজনশীল, এটা বাসায় তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো। এবং এরপরে চলে আসতেছে আমাদের আজকের একদম লাস্ট স্লাইড। তাহলে দেখো, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি হচ্ছে টপিক গুলা বুঝতে পারছো। কিছু কিছু নতুন টপিক ছিল, কিন্তু টপিক গুলো মোটামুটি ইজি ছিল। ওকে। তো যদিও তোমাদের বোধহয় শর্ট সিলেবাস এগুলা নাই, এরপর আমি বলো একবার হচ্ছে রিডিং করে দেখতে পারো। কঠিন জিনিস কিন্তু কোনো কিছু ছিল না, ইজি জিনিস ছিল এবং মজার জিনিসই ছিল। আচ্ছা, তাহলে যদি এখন কারো যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে, তাহলে হ্যান্ড রেজ করতে পারো। আমরা চাইলে কতগুলো হ্যান্ড রেজ নিয়ে নিতে পারো তোমাদের যদি কোনো কোনো কোয়েশ্চেন। আচ্ছা, কারো দেখা যায় কোনো রকমের কোয়েশ্চেন নাই, কেউ কারোরই কোনো হ্যান্ড রেজ নাই। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটি শেষ করে দেওয়ার জন্য। আর একটু কষ্ট করে পিডিএফটা আপলোড করে দেবেন, চাইলে আপনি লিখে দেবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে আপু ভাইয়া, আপনি ধন্যবাদ। আচ্ছা আপু আপনি কিছু বলবেন? না না ভাইয়া, আমারও তাহলে শেষ একটি ক্লাস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া দেওয়ার জন্য। দিব? জি আপনি চাইলে লিখে দিতে পারেন আপু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি উদ্ভিদ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে চাইলে তোমাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে জানাতে পারো। শর্ট সিলেবাস অনুযায়ী পড়া হয়েছে বলা চলে, কারণ তোমাদের দেখা যাচ্ছে উম, তোমাদের যে শিক্ষা বোর্ড থেকে যেটা বলে দিয়েছে শিক্ষামন্ত্রী, ঠিক আছে, ওটা শেষের দিকেই বলে দিয়েছে। আমরা শর্ট সিলেবাসটা তখন আর কি সম্পূর্ণ হবে আর কি যখন শুরু করব, কিন্তু সেটা আমাদের সুযোগ হয়নি। আমরা ফার্স্ট থেকে শুরু করছি ফুল কোর্স, আমাদের ফুল সিলেবাস অনুযায়ী পড়ানো শুরু করছি। শেষের দিকে আর কি ওটা রেজাল্ট এসে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো শর্ট সিলেবাসে আর পড়ার কোনো মানে হয়েছিল না, কারণ তোমাদের অলরেডি কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তাই কারণে আমরা শর্ট সিলেবাস আর ধরি নাই, ফুল সিলেবাস অনুযায়ী শেষ করতেছি। আর এটা তোমাদের জন্য ভালো, কারণ তোমরা নিজেই বুঝতে পারতেছো, ঠিক আছে, তোমাদের কোন অধ্যায়গুলো আছে সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, সেগুলো একটু পড়ে নেবা, তাহলে তোমাদের কাজে লাগতেছে। আচ্ছা, ব্যাচ টাইম চেঞ্জ যে করবে, ঠিক আছে, একটা নাম্বার দিচ্ছি, একটু যোগাযোগ করো। শর্ট সিলেবাস অনুযায়ী কোনো কোর্স শুরু হয় তাহলে তো জানতেই পারবা। আচ্ছা রাকিব, তুমি নিজেই, ঠিক আছে, তোমার ওই প্রোফাইলটা এডিট করতে পারবা, তুমি চাইলে সেখান থেকে এডিটের অপশন আছে, তুমি একটু এডিট করে নিও স্কুলের নাম। শর্ট সিলেবাসের কোর্স সম্ভবত আছে, শুরু হওয়ার কথা, যে শুরু হয় তোমরা জানতে পারবা।
আচ্ছা, দেখতেছি আর তেমন কোনো প্রশ্ন নাই। তো আমরা আজকে ক্লাসটা শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।